হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। ছোঁয়া কলেজে যাচ্ছিল। বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, তাই হেঁটে যাচ্ছে। হঠাৎ পিছন থেকে কেউ ওড়না টেনে ধরল। রেগে পিছনে তাকানোর আগেই এত জোরে টান মারল যে ওড়না ওর শরীরে রইল না। রাস্তায় তো আর কম মানুষ থাকে না। লজ্জায় কুঁকড়ে উঠল ছোঁয়া। ব্যাগ কাঁধে থেকে নামিয়ে বুক চেপে পিছনে ঘোরার আগে গুলির শব্দ ভেসে এলো তরত গতিতে। পিছনে তাকিয়ে নিস্তব্ধ হয়ে গেল ছোঁয়া। ওর সামনে একজন পড়ে আছে, শরীরে রক্তমাখা, ভয়ে চোখে তাকিয়ে আছে। ছোঁয়া ছোট থেকেই রক্তে প্রচুর ভয় পায়। সামনে তাকালো, কে এই কাজটা করলো, কে মারলো ছেলেটাকে। সামনে তাকিয়ে দেখলো একটা কালো গাড়ির সঙ্গে সঙ্গে গাড়িটা চলে গেল। ছোঁয়া হতবাক হয়ে চলে যাওয়া দেখলো। কে ছিল গাড়িতে, আর সে কেন বা মারলো লোকটাকে। হঠাৎ লোকটার হাতের দিকে চোখ গেল। এটা তো আমার ওড়না, তাহলে এই ছেলেই আমার ওড়না টেনে ধরেছিল। কে এই ছেলে, আর কে বা ওই গাড়িতে ছিল? হ্যাঁ, ছেলেটা আমার ওড়না ধরে অপরাধ করেছে, কিন্তু তাকে এভাবে মরতে দেখে আমার প্রচুর কষ্ট হচ্ছে, আবার ভয়ও। এত রক্ত বের হচ্ছে, প্রথমে কমই ছিল, এখন আরও বেড়ে যাচ্ছে। আশেপাশের লোক চিৎকার করতে করতে এদিকেই আসছে। এত রক্ত দেখে ছোঁয়া নিজেকে আর ঠিক রাখতে পারল না, সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। পরে ছোঁয়ার সময় মনে হলো কেউ ওকে নিজের বাহু ধরে জড়িয়ে দিল, কিন্তু তার মুখটা দেখতে পারল না, কারণ তখন ছোঁয়ার চোখটা অন্ধকারময় হয়ে গেছে। কিছু কথা আওয়াজ তার কানে আসে। চোখ খুলে নিজেকে বেডরুমে পেলাম। আমার মাথার কাছে আম্মু বসে আছে। আমি মিটিমিটি করে তাকিয়ে পুরো ঘর চোখ বুলালাম। তা দেখে আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাউকে খুঁজছিস? আম্মু, আমি বাড়িতে কিভাবে আসলাম? একটা ফোন এসেছিল তোর আব্বুর নাম্বারে যে তুই রাস্তায় অজ্ঞান হয়ে গেছিস। সেই খবর পেয়ে তোর আব্বু অফিস থেকে ছুটে চলে আসে। আমি জ্ঞান হারিয়েছিলাম, মনে আছে, কিন্তু তখন আমাকে জড়িয়ে ধরলো কে সে? আমাকে বলেছিল, জান, তোমার কি হয়েছে? চোখ খোলো প্লিজ, চোখ খোলো, তোমার কিছু হতে পারে না। অনেক মায়া সেই কথায়, মনে হয়েছে খুব আপন কেউ বলছে কথাগুলো, কিন্তু তাকে আমি দেখতে পারিনি। সে কে? কি রে, কি ভাবছিস? আম্মুকে কিছু বললাম না। কিছু না আম্মু। আম্মু আমাকে জিজ্ঞেস করলো ওই ছেলে কিভাবে মারা গেল। আমি আবার চিন্তায় পড়ে গেলাম। সত্যি তো, কিভাবে, কেন, কে মারলো লোকটাকে? আম্মুকে জানি না বলে দিলাম। আম্মু দুধ নিয়ে এলো আমার জন্য। সব চিন্তা বাদ দিয়ে দুধ না খাওয়া নিয়ে যুদ্ধ করতে লাগলাম। আমার সবচেয়ে না পছন্দের জিনিস হচ্ছে দুধ। অনেক বলেও আম্মুকে থামাতে পারলাম না, জোর করে খাইয়েই ছাড়লো। রাতে কথাগুলো ভাবছি, কে ছিল ওই গাড়িতে, আর সে এই ছেলেটাকে মারলই বা কেন? আমার সাথে মিসবিহেভের জন্য? আমি আর তো কোনো দোষ দেখছি না। অনেকক্ষণ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে মনে হচ্ছে খুব নরম কিছু ছোঁয়া আমার কপালে, গালে, আস্তে আস্তে সারা মুখে পাচ্ছি। আচমকা চোখ খুলে তাকালাম, রুমে পুরো অন্ধকার। হাত বাড়িয়ে ফোন খুঁজছি, হঠাৎ একটা ছায়া দেখতে পেলাম, যেটা আমার পাশে এসে বসলো। আমি সঙ্গে সঙ্গে উঠে ভালো করে ফোন খুঁজছি। যেই আলো জ্বালাতে যাব, ছায়াটা আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল। এবার আমি শিওর কেউ আছে এই ঘরে, কিন্তু কে? আমি ভয়ে কথা বলতেই পারছি না, তবুও অনেক কষ্টে কে বললাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আমি চিৎকার করতে যাব, হঠাৎ একটা হাত আমার মুখ চেপে ধরলো। ভয়ে আমি ঘেমে একাকার। এত ভয় জীবনে আজই ফার্স্ট পাচ্ছি। ভয়ে কান্না করে দিলাম। চিৎকার করো না, সবাই তাহলে জেগে যাবে মায়াবতী। আমি উম উম করছি। হঠাৎ আমার মুখ থেকে হাত সরিয়ে নিল।
আমি তো আর একটু হলে মরেই যেতাম। জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। কিছু বলবো তার আগে এমন কিছু করবে আমি শক হয়ে আছি। এতটাই শক হয়েছি যে নড়তেই ভুলে গেছি। যখন বুঝতে পারলাম কিল ঘুষি দিতে লাগলাম, কিন্তু ছাড়ছেই না। আমার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু ছাড়ার কোনো নামও নিচ্ছে না। হঠাৎ ছেড়ে দিল। এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে ঠাস করে বিছানায় পড়ে গেলাম। কে ওই ছেলে আর দেখার শক্তি নেই আমার, আর কিচ্ছু মনে নেই। এইদিকে অচেনা ছেলেটা এইভাবে শোয়ার পড়ে যাওয়াতে একটু ভয় পেয়ে যায়। ও শোয়ার কাছে গিয়ে আস্তে আস্তে ডাকতে লাগে। না, কোনো সারা শব্দই নেই। ফাল চেক করে দেখে, না, সব ঠিক আছে। লোকটি একদিনে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়ার চুলগুলো উড়ে যাচ্ছে মুখের উপরে। অচেনা লোকটি খুব যত্ন সহকারে চুলগুলো কানের পিছনে গুছিয়ে দেয়। প্রতিদিন রাতে এভাবে ছোঁয়ার রুমে আসে অচেনা লোকটি। ভোরের আগে আবার চলে যায়। আজও তাই হলো। ভোর হতে লোকটি ছোঁয়ার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। সকালে ছোঁয়ার ফোনে মেসেজ আসায় জেগে যায়। ফোন হাতে নিয়ে দেখে একটা সেই নাম্বার। এই নাম্বারটা থেকে এক সপ্তাহ ধরে সকাল আর রাতে নির্দিষ্ট টাইমে মেসেজ আসে, আর ওটাই হলো ছোঁয়া। ভাবতে লাগলো কে হতে পারে। যতবার ফোন দিয়েছে নাম্বারটা বন্ধ পেয়েছে। হঠাৎ রাতের কথা মনে পড়লো, আর সঙ্গে সঙ্গে ছোঁয়া ভয়ে কুঁকড়ে উঠল। কে ছিল? কে এসেছিল? কয়েকদিন ধরে আমার মনে হচ্ছিল কেউ হয়তো আমাকে খুব কাছ থেকে দেখে, কিন্তু কোনো প্রমাণ পাইনি। তাই সব সময় মনের ভুল ধারণা ভেবেছি। কিন্তু কাল তো তাকে আমি অনুভব করেছি। এটা ঠিক দেখতে পারিনি, কিন্তু সে আমাকে টাচ করেছে। হঠাৎ ছোঁয়ার হাত ঠোঁটে চলে গেল, আর সাথে সাথে চিৎকার করে উঠল। ছোঁয়ার বাবা মাহমুদ হাসান অনেক বড় বিজনেসম্যান। সবাই যাকে এক নামে চেনে। আর ছোঁয়ার মা তাহমিনা আক্তার, হাউস ওয়াইফ। ছোঁয়া ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। পড়ালেখা মোটামুটি খুব একটা ভালো না, কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। যেমন মাথা ভর্তি ঘন কালো চুল, গায়ের রং একদম ফর্সা, লম্বা 5 ফুট। ছোঁয়া অনেক চঞ্চল টাইপের মেয়ে। শান্ত খুব কমেই থাকে, আর অনেক রাগী। মাহমুদ আর তাহমিনা বেগমের চোখের মনি ছোঁয়া। মেয়েকে অসম্ভব ভালোবাসে। যখন যা চায় সব দেয়, কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। ছোঁয়ার মা রান্নাঘরে রান্না করতেছিল। হঠাৎ মেয়ের এমন চিৎকার শুনে দৌড়ে এলো। ছোঁয়ার বাবা রুমে ছিল, অফিসের জন্য রেডি হচ্ছিল। মেয়ের চিৎকার শুনে ভয় পেয়ে নিজেও ওসব বাদ দিয়ে আসে। আমার মামুনির কি হয়েছে? আব্বু, কি হয়েছে বলো, তোমার কি চাই বলো, একবার আমি তাই এনে দিব। ছোঁয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে সব খুলে বলে। ছোঁয়ার আম্মু পাশেই থাকে। বাবার কাছে থাকলে সে যে কখনোই কাছে ঘেঁষতেই পারে না। সব শুনে ছোঁয়ার বাবা যাও একটু বিশ্বাস করতেছিল, কিন্তু ছোঁয়ার মার কথা শুনে আর পারল না। ছোঁয়া, আমার বিশ্বাস তুমি স্বপ্ন দেখেছো। এমন কখনো হয় নাকি? আমাদের বাড়িতে কতজন দারোয়ান, তুমি তো জানো। কাক পক্ষেও এই বাড়িতে ঢুকতে পারবে না। তুমি অযথাই ভয় পাচ্ছ। না আম্মু, আমি অযথা ভয় পাচ্ছি বা বিলিভ মি, আমি সত্যি বলছি। আব্বু, তুমি বিশ্বাস করো তো আমার কথা? আমি একটু ভুল বলছি না। কেউ আসছিল আমার রুমে। মামুনি, আমি তোমাকে বিশ্বাস করো, কিন্তু এই মুহূর্তে আমার তোমার আম্মুটার কথাটাই ঠিক মনে হচ্ছে। তুমি নিশ্চয় ভুল দেখেছো। কেউ কিভাবে আসবে ভাবো। দুজন মিলে ছোঁয়াকে অনেক কিছু বুঝিয়ে বলে যে ছোঁয়ার ধারণা ভুল। ছোঁয়া বসে বসে ভাবছে, আমি কি এতটাই ভুল দেখলাম? উফ, দেখিনি তো, অনুভব করেছি। ছোঁয়ার ঠোঁটের কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আয়নার সামনে গেল। ঠোঁট লাল হয়ে আছে। তার মানে আমার ধারণা ভুল না, সত্যি কেউ ছিল। কিন্তু কে সে? আব্বু আম্মু তো আমার কথা বিশ্বাসই করলো না। কি করে বিশ্বাস করাবো তাদের? হঠাৎ কলেজের কথা মনে পড়ে গেল। কাল ক্লাস করতে পারেনি, আজ তো যেতে হবে। সব চিন্তা বাদ দিয়ে রেডি হয়ে নিল। নিচে এসে হালকা খাবার খেয়ে বেরিয়ে পড়লো। গেট দিয়ে বের হয়ে হাঁটছে আর ভাবছে কথাগুলো। হঠাৎ মনে হচ্ছে কেউ আমার পেছনে পেছনে আসছে, কিন্তু আমার কেন মনে হচ্ছে কেউ আমাকে সব সময় ছায়ার মতো ফলো করছে? ছোঁয়া পিছনে তাকালো দেখার জন্য, না, কেউ নেই। আবার তাকালো, মনে হলো কেউ সরে গেল। এখন ছোঁয়ার ভয় করছে। না, আর হাঁটা যাবে না। কাল থেকে গাড়ি নিয়ে আসবে। এসব ভেবে কলেজে ঢুকে গেল ছোঁয়া।
এইদিকে গাছের আড়াল থেকে বেরিয়ে ভাবতে লাগলো। কেন এত নেশা লাগে? যত দেখি মনে হয় এই তো প্রথম দেখছি। আমার মায়াবতীর মাথায় তো অনেক বুদ্ধি, কতবার পেছনে ফিরেছে। একটুর জন্য আজ ধরা পড়া থেকে বেঁচে গেছি, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো। বস, সবাইকে ধরেছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। হুম। এই হচ্ছে রাহুল, মাফিয়া বস। সমস্ত গুন্ডারা তার ভয়ে কাঁপে। সবাই রাহুলকে দেখলে মাথা নিচু করে থাকে। প্রচণ্ড রাগী আর বদমেজাজি রাহুল, সবসময় রাগী ফুডু নিয়ে থাকে। যে কখনো ফুলের ক্ষমা করে না, তার কাছে ফুলের একটাই শাস্তি, মৃত্যু। রাহুল দেখতে পুরো হিরো, সব মেয়ের ক্রাশ, যাকে বলে এক কথায় বলার জন্য হাজার হাজার মেয়ে লাইন ধরে। কিন্তু রাহুলের তাতে কোনো ইন্টারেস্ট নেই। রাহুলের উচ্চতা 6 ফুটের ওপরে, গায়ের রং ধবধবে ফর্সা, গালে খোঁচা খোঁচা দাড়ি। কথা শেষ করে রাহুল গাড়ির কাছে এসে দাঁড়ালো। একজন এসে মাথা নিচু করে গাড়ির দরজা খুলে দিল। রাহুল গাড়িতে গিয়ে বসলো। বাগান বাড়ি এসে গাড়ি থামালো, দরজা খুলে বেরিয়ে এলো রাহুল। সবাই মাথা নিচু করে ফেলো রাহুলকে দেখে। রাহুল কালো শার্ট, কালো প্যান্ট, কালো পা পর্যন্ত লম্বা একটা কোট পরে আছে, চোখে কালো সানগ্লাস। রাহুলকে দেখে পিয়াস দৌড়ে এলো। বস, রাহুল সোজা রুমে ঢুকে গেল। একটা চেয়ারে হাত পা বেঁধে রেখেছে সাকিবকে। রাহুল যাওয়ার সাথে সাথেই ভয়ে ওর আত্মা কেঁপে উঠল। ও জানে রাহুল কতটা ভয়ঙ্কর, ভুল করলে কোনো ক্ষমা নেই, আর বিশ্বাসঘাতককে তো একেবারে নিঃশেষ করে দেয়। রাহুল নিজের বসার জায়গায় গিয়ে বসে পড়ল, পায়ের উপর পা তুলে। তারপর চোখ থেকে সানগ্লাসটা খুলে পাশে টেবিলে রাখলো। তারপর কোটের পকেটে থেকে 3টা বন্দুক বের করলো। সে গুলিও টেবিলের উপরে রাখে, একটা বন্দুক হাতে নেয়, এদিকে ওদিকে ঘোরাতে লাগলো। হাতের ইশারায় শফিকের মুখের বাঁধন খুলে দিতে বলল। বস, এবারের মতো ক্ষমা করে দেন, আর কখনো এমন ভুল করবো না। তুই জানিস না, রাহুল কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না, বিশেষ করে বিশ্বাসঘাতককে তো নয়ই। তুই আমার দলের হয়ে আসিফের সাথে হাত মিলিয়েছিলি, আমার খবরাখবর পৌঁছে দিয়েছস। তোর একমাত্র শাস্তি মৃত্যু। বলে বাম হাতে বন্দুক নিয়ে ঝাঁঝরা করে দেয় শফিকের বুক। শফিক রাহুলের লোক ছিল, শফিক আসিফের হাত মিলিয়ে রাহুলের ক্ষতি করতে চেয়েছিল, তাই এই শাস্তি পেতে হলো তাকে। লাশটা গুম করে দাও। পিয়াসের দিকে তাকিয়ে রাহুল সবগুলো বন্দুক আবার পকেটে ভরে নেয়। তারপর সানগ্লাসটা চোখে পড়ে বেরিয়ে যায়। ছোঁয়া যথারীতি ভয়ে ভয়ে বাড়ি এলো। সব সময় মনে হয় কেউ যেন ওকে ফলো করছে, কিন্তু বুঝতে পারছে না। পরদিন শুক্রবার, তাই কলেজ অফ। ছোঁয়া তাই আরাম আয়েশ করে শুয়ে আছে। আজ আর আগে উঠবে না। হঠাৎ কানের কাছে চিৎকার শুনে তাড়াতাড়ি উঠে বসলো। তাকে দেখে জেসি। জেসি হলো ছোঁয়ার বেস্ট ফ্রেন্ড। রেগে জেসির দিকে তাকিয়ে বলতে লাগলো। এইভাবে কেউ চিৎকার করে? আমি তো ভয় পেয়ে গেছি, সাথে আমার কানটাও গেল। ঠিক হয়েছে একদম। দেখ কয়টা বাজে, তুই এখনো শুয়ে আছিস? কাল না তোকে বললাম আজ শপিংয়ে যাব। ও তাই তো, একদম ভুলে গিয়েছিলাম রে। সরি, তুই দাঁড়া, আমি 5 মিনিটের মধ্যে আসছি। বলেই দৌড় দিয়ে ওয়াশরুমে চলে গেল ছোঁয়া। ছোঁয়া জানে ও আর 2 সেকেন্ডের জন্য দাঁড়ালে জেসি তাকে আস্ত রাখবে না। বের হয়ে দেখি জেসি আগুন হয়ে বসে আছে আমাকে দেখেই। এই তোর 5 মিনিট, তাই না? ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:15 বাজে। আমি উঠে দেখেছিলাম 5 মিনিট কম 11টা, তার মানে 20 মিনিট পর এসেছি। আমাকে এক গাদা বকলো, আমি কানে হাত দিয়ে শুনতে লাগলাম। এই তুই কানে হাত দিয়ে রাখছিস কেন? দোস্ত, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। এখন যদি এত চেঁচামেচি কানে আসে তাহলে আর শপিংয়ে যেতে পারবো না, তাই নিজেকে ঠিক রাখছি। কি? দাঁড়া, তোর মাথা ব্যথা আমি ছুটাচ্ছি। বলে দৌড় দিল ছোঁয়ার দিকে। লেগে গেল তুমুল ঝগড়া। এত চিৎকার চেঁচামেচি শুনে ছোঁয়ার আম্মু নিচে থেকে উপরে চলে এলো আর দেখলো দুজনের ঝগড়া। ছোঁয়ার আম্মু কথা শুনে জেসি শান্ত হয়ে বসে পড়লো। শপিং মলের সামনে এসে গাড়ি থামালো। ছোঁয়া আর জেসি গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকে গেল। দুজনে ইচ্ছা মতো শপিং করছে, সব ঘুরে ফিরে দেখছে। হঠাৎ সব মানুষ শপিং করা বাদ দিয়ে ভয়ে পালাতে লাগলো। কেউ কেউ বলছে গুন্ডা এসেছে, তাড়াতাড়ি পালাও সবাই। আমরা ড্রেস পছন্দ করেছি, সেগুলোর প্রাইস দিতে গেলাম। সে আঙ্কেলও বলল এখন আর কিছু বিক্রি করবে না, আমাদেরকে পালিয়ে যেতে বলল। আমরা জেসির মাথার ওপর দিয়ে যাচ্ছে। সব পালিয়ে যাব কেন?
কে এসেছে আর গুন্ডা এসেছে মানে? সবাই তাকে এত ভয় পায় কেন? পুলিশকে ফোন দিলেই তো হয়। আপনারা এত ভয় পাচ্ছেন কেন? পুলিশকে ফোন দিন, তাহলেই তো হয়। ভুলেও এসব মুখে এনো না, তাদের অনেক ক্ষমতা, পুলিশ কিছু করতে পারবে না। তোমরা বাড়ি চলে যাও। অনেক ভয়ে ভয়ে আঙ্কেল বলল। তাই আমরা চলে আসতে লাগি। কিন্তু কথাই আছে না, বিপদ যখন আসে তার থেকে পালানো যায় না। তাই হলো, যেখান দিয়ে বের হব সেখানে পুরো ফিল আপ। আমি আর জেসি এসে দেখি গেটের মধ্যে একদল কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক, পুরো ড্রেস কালো, দরজা পর্যন্ত লাইন করে দাঁড়িয়ে আছে। আমি আর জেসি দূরে দাঁড়িয়ে তা দেখছি আর ভয়ে কাঁপছি। হঠাৎ আরেকটা লোক গাড়ি থেকে নামলো। সেও কালো ড্রেস পরা, দেখে মনে হচ্ছে এদের বস হবে হয়তো। তার মুখটা দেখা যাচ্ছে না, একটা রুমাল দিয়ে বাঁধা। আমি আর জেসি মুখ দেখার জন্য উকিঝুঁকি মারছি, কিন্তু দেখতে পারলাম না। লোকটা এসে একটা লোকের সামনে দাঁড়ালো। লোকটা মাঝবয়সী। কিছু লোক ওই মাঝবয়সী লোকটাকে ঘিরে রেখেছে। দুজনের মাঝে কিছু কথা হলো। আচমকা ওই মাঝবয়সী লোকটাকে গুলি করে দিল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। একটা না, পরপর অনেকগুলো গুলি করে দিল। লোকটা ব্যথায় চিৎকার করছে, কিন্তু সামনের লোকটির মধ্যে কোনো মায়া দয়া নেই, পুরো ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। রাহুল হঠাৎ খবর পেয়েছে আসিফের দলের লোকেরা শপিং মলে বম রেখেছে, তাই সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হয় আর আসিফের সবচেয়ে কাছের নাদিমকে ধরে এবং বলে কোথায় বম আছে বলতে, কিন্তু নাদিম বলতে নারাজ, তাই রেগে রাহুলকে মেরে দেয়। হঠাৎ জোরে চিৎকার কানে আসে রাহুলের। এই কণ্ঠ তো আমার খুব পরিচিত। সাইডে তাকিয়ে নিস্তব্ধ হয়ে যায়। তার মায়াবতী এখনো কি করছে? ও কি আমাকে খুন করতে দেখেছে? রাহুলেরও ভয় করছে। হঠাৎ মুখের হাত গেল আর মনে পড়লো ও তো মুখ ঢেকে এসেছে, তার মানে আমাকে দেখেনি। ছোঁয়া চিৎকার করে পড়েছে টেনে। রাহুল তার আগে হাত ধরে বন্দুক ফেলে দৌড়ে তার মায়াবতীর কাছে গিয়ে কোমর জড়িয়ে ধরে। ততক্ষণে ছোঁয়া চোখ বন্ধ করে ফেলে। মায়াবতী, হেই মায়াবতী, চোখ খোলো। কি হয়েছে তোমার? মুখে হাত দিয়ে ডেকে চলছে, কিন্তু ছোঁয়ার কোনো সারা শব্দ নেই। রাহুল ডেকেই যাচ্ছে। এইদিকে আশেপাশের সবাই অবাক চোখে দেখছে রাহুল একটা মেয়ের জন্য এমন ইমোশনাল হওয়ার কারণ। রাহুলের সেদিকে খেয়ালও নেই, ও আছে ওর মায়াবতীকে নিয়ে ব্যস্ত। পাশে দাঁড়িয়ে জেসিও অবাক হচ্ছে, কে এই ছেলে, ছোঁয়াকে নিয়ে এমন করছে কেন? হঠাৎ ডাক্তারের কথা মনে পড়ে আর সঙ্গে সঙ্গে রাহুল ছোঁয়াকে কোলে উঠিয়ে নেয়, তারপর হাঁটতে লাগে। জেসি তো অবাক হয়ে দেখছে, এমন সন্দেহ ছোঁয়ার কোনো ক্ষতি করবে না তো। পিছন থেকে জেসিকে ডেকে চলছে, কিন্তু রাহুলের কথা কানেই যাচ্ছে না। হঠাৎ দুজন কালো ড্রেস পরা লোক আমাকে ঘিরে ধরলো। আমি তো ভয়ে শেষ। তারা আমাকে নিয়ে গাড়িতে উঠালো। এটা অন্য গাড়ি। ছোঁয়াকে অন্য গাড়িতে নিয়েছে। রাহুল গাড়িতে উঠে ছোঁয়াকে নিজের সাথে ধরে বসে আছে আর ডেকে চলছে, কিন্তু ছোঁয়া সাড়া দিচ্ছে না। রাহুল ভয় পাচ্ছে ওর মায়াবতীর কোনো ক্ষতি হবে না তো। না, আমার মায়াবতীর কিছু হবে না, কিচ্ছু না। বলে ছোঁয়ার বুক থেকে সামনে এনে সারা মুখে চুমু দিতে লাগলো, তারপর আবার বুকে জড়িয়ে ধরলো। হসপিটালে গিয়ে আরেক দফা ঝগড়া বাজিয়ে দিল রাহুল ছোঁয়াকে কোলে করে হসপিটালে ঢুকে। সবাই তো হা করে তাকিয়ে আছে রাহুলের দিকে, কারণ সবাই রাহুলকে চেনে যে সে অনেক বড় একজন মাফিয়া, এটা সবাই জানে। সবাই রাহুলকে ভয় পায় প্রচুর, সাথে এটাও জানে রাহুল কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। আজ হঠাৎ একটা মেয়েকে কোলে করে হাসপাতালে নিয়ে আসায় সবাই অবাক হয়ে গেছে। ডাক্তার নার্সকে ডাকছে রাহুল, পাগলের মতো করছে। ডাক্তার তাড়াতাড়ি তার কেবিন থেকে বেরিয়ে এলো চিৎকার শুনে। বাইরে এসে রাহুলকে দেখে সে ভয়ে আটকে গেল। সে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, সামনে আসতে পারছে না। হঠাৎ রাহুলের পাশে দুজন গিয়ে ডাক্তারের কাছে গেল। রাহুল ছোঁয়াকে কেবিনে নিয়ে শুয়ে দিল, আর রাহুলের লোক ডাক্তারকে টেনে নিয়ে গেল রাহুলের সামনে। রাহুল ডাক্তারকে দেখেই শার্টের কলার ধরে বলতে লাগলো, এই, তুই আসতে এত লেট করলি কেন? তোর জন্য যদি আমার মায়াবতীর কিছু হয় তাহলে তোকে জানে মেরে ফেলবো। বস, ছাড়ো নাকি ম্যাডামকে, দেখতে তো দিন। রাহুল ছেড়ে দিয়ে আবারও ছোঁয়ার পাশে গিয়ে ওর হাত ধরে রইল। ডাক্তার ছোঁয়াকে দেখে গিয়ে বলল, আপনি যদি একটু সরে বসতেন তাহলে দেখতে সুবিধা হতো।
কি বললি তুই? আমি সরে বসবো? ডাক্তার ভয়ে আর কিছু না বলে ওইভাবেই দেখতে লাগলো। তাড়াতাড়ি বল, কি হয়েছে? ও চোখ খুলছে না কেন? আগে তো অজ্ঞান হলে পানি দিলেই জ্ঞান ফিরতো, আজ খুললো না কেন? স্যার, ওনার তেমন কিছু হয়নি। কিছু হয়নি? তাহলে চোখ খুলছে না কেন? তুই আমাকে মিথ্যে বলছিস না তো? না, ওনার শরীর দুর্বল, তাই দেরি হচ্ছে, 10 মিনিটের মধ্যে জ্ঞান ফিরে আসবে। ঠিক বলছিস তো? জি। রাহুল কথাটা শুনে যেন শান্তি পেল। ডাক্তারকে হাতের ইশারায় চলে যেতে বলল। ডাক্তার যেন বাঁচল, এক ছুটে পালিয়ে গেল। আর কিছুক্ষণ থাকলে ভয়ে মরে যেত। কি ভয়ঙ্কর, কি রামপার এটাই ছেলে। এইদিকে জেসিকে দুজন লোক ঘিরে রেখেছে, একটু নড়তেও দিচ্ছে না। দুজনের হাতে বন্দুক। ভয়ে জেসির গলা বারবার শুকিয়ে আসছে, কিন্তু কিছু বলতে পারছে না। বললেই বুঝি গুলি করে দেবে। ভয়ে ভয়ে আসে, আর ছোঁয়ার জন্য চিন্তা হচ্ছে। কে এই ছেলে? এই তো মাফিয়া। সে হঠাৎ ছোঁয়াকে নিয়ে এমন করছে কেন? ছোঁয়ার কোনো ক্ষতি করবে না তো? কি করে বাঁচাবো ছোঁয়াকে? এরা তো আমাকে আমাকে নড়তেই দিচ্ছে না। ব্যর্থ চোখেই তাকালাম খাচ্চর লোকগুলার দিকে। রাহুল চিন্তামুক্ত হয়ে তার মায়াবতীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কখন চোখ খুলবে তার মায়াবতীর হাত দুটো নিজের হাতের মাঝে ধরে রেখেছে, আর একটু পর পর চুমু দিচ্ছে। হঠাৎ দেখলো ছোঁয়া হাত নড়ে উঠল। রাহুলের খুশি দেখে কে মুখ ঢাকতে হবে, তার আগে একবার মায়াবতীকে না ছুঁতে পারলেই নয়। তাই মাথা উঁচু করে ছোঁয়ার মুখের কাছে নিয়ে নিল। তারপর ছোঁয়ার কপালে চুমু দিয়ে দিল। সরে আসতে যাবে, ঠোঁটে চোখ পড়ল। না পড়বে না। রাহুল ঠোঁটে চুমু খেতে লাগলো। ছোঁয়া আস্তে আস্তে চোখ খুলে নিজেকে একটা রুমে পায়। দম বন্ধ হয়ে আসছে। তাকে দেখে একটা অপরিচিত লোক ওকে চুমু দিচ্ছে। এটা দেখে ছোঁয়া তো 440 ভোল্টের শক খায়, আর সঙ্গে সঙ্গে লোকটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। তারপর নিজের হাত দিয়ে ঠোঁট মুছতে থাকে। রাহুল ছোঁয়ার ঠোঁটে চুমু দিচ্ছিল, খেয়ালই নেই এখন এমন কিছু করতে চাইনি, কিন্তু ওর মায়াবতীর সামনে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। হঠাৎ থাকায় জ্ঞান ফিরল। তাকে দেখে ছোঁয়া আগুন চোখে তাকিয়ে ঠোঁট মুছছে। এটি দেখে রাহুল রেগে যায়। এসব কি? আর কে আপনি? আমাকে এভাবে টাচ করছেন? আপনার সাহস তো কম না? আমি কে? হ্যাঁ, কে আপনি বলুন? আমি তোমার ভিলেন লাভার। হোয়াট? ছোঁয়া তো অবাক হয়ে শুনছে। ভিলিয়ান লাভার? এটা কোথায় যেন? ও হ্যাঁ, ওই মেসেজের মধ্যে তো এটাই লেখা ছিল। তাহলে কি এই লোকটাই আমাকে মেসেজ করছে? এইসব কথা মেলাচ্ছিল ছোঁয়া। আবার কেউ ঠোঁটে টাচ করলো। দেখে ওই লোকটা ছোঁয়া রেগে থাকাচ্ছে, কিন্তু সরাতে পারছে না। এত জোরে ধরে রেখেছে, কিল খুশি দিয়ে যাচ্ছে, কিন্তু এক চুল পরিমাণও নড়াতে পারছে না। ছোঁয়া এবার কেঁদে দিল। এমন কিছু হওয়ায় চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ চোখের পানি পড়ায় রাহুল সরে আসলো ছোঁয়ার থেকে। জান, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ছোঁয়ার হাত ধরে চোখ মুছে দিল। ডোন্ট টাচ মি। আপনি আমাকে ছুবেন না। ছি 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 ছি, আমার ঠোঁটটা খেয়ে ফেললেন। এভাবে কেউ ধরে? বলে ঠোঁট মুছতে যাবে, রাহুল হাত ধরে ফেল। একদম এই কাজটা করো না, তাহলে আবার কিস করব। মানে? তুমি ঠোঁট মুছলে আবার আমার ছোঁয়া দিয়ে দেব, তাই এটা করা থেকে বিরত থাকো। ছোঁয়ার কান্না বাদ দিয়ে হা করে তাকিয়ে আছে। এখনও সাইকোর পাল্লায় পড়ল রে বাবা। ছোঁয়া জেসির কথা জিজ্ঞাসা করলে রাহুল ওর লোকদের জেসিকে নিয়ে আসতে বলো। জেসি এসে ছোঁয়াকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলতে লাগলো। ছোঁয়া, তুই ঠিক আছিস? এই মাফিয়া তোর কোনো ক্ষতি করেনি তো? না করেনি। আবার এই লোকটা আমারই। বলে চুপ করে গেল। ঠোঁটে কথা বলবে কি করে? এইদিকে রাহুল তো হা করে তাকিয়েছিল ছোঁয়ার দিকে। এই বুঝি বলে দেয়, কিন্তু না, মাথায় বুদ্ধি আছে, বলো না। রাহুল ছোঁয়াদের বাড়ি পৌঁছে দিতে চাইলে ছোঁয়া যাবে না বলে, তাই রাহুল আবার আগের মতো কোলে নিয়ে হাঁটতে লাগলো। ছোঁয়া নামার জন্য ছটফট করছে, কিন্তু নামতেই দিচ্ছে না। জোর করে গাড়িতে উঠিয়ে নিল। রাহুল ছোঁয়াকে কোলে করে হসপিটালের বাইরে আসতে লাগলো। আশেপাশের সবাই অবাক হয়ে দেখছে। ছাড়ুন আমাকে, নিচে নামান বলছি, নামান। উফ জান, এত নড়ো না তো, তুমি পরে ব্যথা পাবে। চুপচাপ থাকো তো। বলে রাহুল আবারও শক্ত করে ধরে ছোঁয়াকে। ছোঁয়া রেগে তাকায় রাহুলের দিকে, কিন্তু রাহুল সেই দিকে ভ্রুক্ষেপ না করে হাঁটতে লাগলো। রাহুল গাড়ির কাছে আসার সাথে সাথেই সবুজ এসে দরজা খুলে দেয়। ছোঁয়া কি করবে ভেবে না পেয়ে আচমকা রাহুলের গলা জোরে কামড় দিয়ে বসে। হঠাৎ এমন হয় রাহুলের হাত আলগা হয়ে আসে। ছোঁয়া পড়ে যেতে নিলে ছোঁয়া
ভয় পেয়ে রাহুলের গলা ঝাপটে ধরে। এ কি, আপনি আমাকে এভাবে ফেলাচ্ছেন কেন? ভালো করে নামিয়ে দেন, নয়তো আমি পড়ে ব্যথা পাবো তো। রাহুলের দিকে তাকায়। কেন জান? পরে ব্যথা পাবে কেন? তুমি তো এই জন্য আমাকে কামড় দিয়েছ, এখন আবার ধরে রেখেছো কেন? আমি এভাবে কামড় দেইনি। কথা বলতে বলতে রাহুল ছোঁয়াকে গাড়ির ভিতরে বসিয়ে দেয়। দরজা লাগানোতে বুঝতে পারে। আমাকে গাড়ির ভেতরে বসালেন কেন? আমি বাইরে নামতে বলছি। রাহুল কথা কানে না নিয়ে নিজের সিটে গিয়ে বসে আর ওর লোকদের জেসিকে নিয়ে আসতে বলে। ছোঁয়া নানা কথা বলেই যাচ্ছে। রাহুল তার উত্তর না দিয়ে গাড়ি স্টার্ট দেয়। ছোঁয়া নামতেই পারছে না, কারণ গাড়ি লক করা। কে আপনি, আর আমার সাথে এমন কেন করছেন? রাহুল ছোঁয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তারপর ছোঁয়ার হাত একটা নিজের হাতের মাঝে ভরে নিয়ে গাড়ি চালাতে লাগলো। কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি? আমার পেছনে পড়েছেন কেন? আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বাড়ি যাব। আমার বাড়ি কোথায়? মায়াবতী, তুমি এত প্রশ্ন করলে আমি কোনটির উত্তর দেব বলো তো? আপনি সবগুলোর উত্তর দেন। আর জেসি কই? ওর যদি কোনো ক্ষতি করেছেন না, আপনাকে আমি ছাড়বো না। আমি তো তাই চাই জান, তুমি আমাকে কখনো ছেড়ো না, আর কারোর কোনো ক্ষতি হবে না, বুঝছো? এখন চিন্তা বাদ দাও। আপনি কি আমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন? একটু আগে তো একজনকে মেরে ফেললেন। আপনি ভিলিয়েন। রাহুল সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক করে, তারপর ছোঁয়ার হাত ধরে টেনে নিজের কোলের উপর বসিয়ে দেয়। ছোঁয়া তো অসহ্য লাগছে, এইসব করায় উঠে আসতেও পারছে না, দু হাতের মাঝে বন্দি হয়ে আছে। জান, কি বলো তুমি? আমি তোমাকে মারবো? এটা তো কখনো সম্ভব না। তোমার কিছু হলে আমি বাঁচবো কি করে? তোমার শরীরে তো কেউ ফুলের টোকাও দিতে পারবে না, এই রাহুল যতদিন বেঁচে আছে। ছোঁয়ার গালে হাত দিয়ে নরম কণ্ঠে কথাগুলো বলছিল রাহুল। ছোঁয়া এতক্ষণে খেয়াল করলো ছেলে দেখতে অনেক সুন্দর, গালে খোঁচা খোঁচা দাড়ি, ফর্সা গায়ের রং আর কালো ড্রেস। দেখলে যতটা সুন্দর ড্রেস ততটাই ফিরেনদের মতো। রাহুল ছোঁয়ার কপালে একটা কিস করার সাথে সাথে ছোঁয়া ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। তারপর নিজের সিটে এসে বসে। আপনি এত চিপকে কেন? খালি চুমু দেন। বলে কপালে হাত দিয়ে ঘষতে লাগলো। হঠাৎ রাহুলের দিকে তাকিয়ে হাত সরিয়ে নিল। তখন মুছছিল বলে আবারও দিছিল। রাহুল এটা দেখে বাঁকা হেসে গাড়ি চালাতে লাগলো। সোয়াদের বাড়ির সামনে এসে গাড়ি থামায়। সোয়া তো নিজের বাড়িতে এসে খুশিতে আত্মহারা হয়ে আবার চিন্তা হয় জেসিকে নিয়ে। বাইরে তাকে দেখে জেসি এখানে দাঁড়িয়ে আছে। বাইরে দাঁড়িয়ে সোয়া বের হতে যাবে, রাহুল সোয়ার হাত ধরে আটকে দেয়। একদম নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরে বলতে লাগে, মায়াবতী, তোমার বাড়িতে আজকের বিষয় কিছু জানিও না, কেমন? আপনি বলবেন আর আমি শুনবো? অসম্ভব। আমি আব্বুকে সব বলবো। না, বলবে না। বললাম তো বলবো। আপনি উপযুক্ত শাস্তি পাবেন। জান, সে আমার কিছু করতে পারবে না। উল্টো তুমি যদি জানিয়ে দাও তাহলে তোমার আব্বুর ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের কিছু করতে চাই না, তাই বলতে নিষেধ করছি। আর আমি কি করতে পারি সেটা নিশ্চয় শপিং মলে দেখেছো জান। সোয়া ভয় পেয়ে গেল। শপিং মলের কথা মনে করে সবার সামনে লোকটাকে মেরে ফেললো, অথচ কেউ কিছুই বলল না। ভয়ে ভয়ে রাহুলের দিকে তাকালো। প্লিজ আমার আব্বুর কোনো ক্ষতি করবেন না। উফ জান, কেউ তো না, তোমার কান্না আমার সহ্য হয় না। তুমি না বললে আমি কিছু করব না। বলে রাহুল ছোঁয়ার চোখের পানি মুছে দিল, ঠোঁটে হালকা করে চুমু দিল, সরে এলো। যাও, আর ফোন দিলে রিসিভ করো। ছোঁয়া নেমে গেল আর রাহুল চোখে সানগ্লাস পরে চলে গেল। ছোঁয়া, তুই ঠিক আছিস? তুই? হ্যাঁ চল, সবাইকে সব বলতে হবে। না, মানে? কাউকে কিচ্ছু বলা যাবে না। সব খুলে বলল। কি ডেঞ্জারাস! এই লোকের হাত থেকে বাঁচবি কি করে? এ যে তোকে সহজে ছাড়বে না, আমি নিশ্চিত। আমি কিচ্ছু জানি না। ছোঁয়া ভিতরে চলে গেল। জেসি আর ভিতরে যায়নি, চলে গেল নিজের বাড়িতে। ঘরের ভিতরে বসে আছি। আম্মু আমাকে এক দফা বকা শুনিয়ে দিয়েছে। মাথা নিচু করে তার কথা গিলছি। আমি সহজে চুপ থাকি না। আম্মু বকবক করে নিজেই বকা বাদ দিয়ে আমার দিকে সন্দেহের চোখে তাকিয়ে রইলেন। কারণ এই পর্যন্ত আম্মু কখনো বকলে আমি এত শান্ত মন হয়ে কখনো থাকি না। আম্মুকে উল্টো এক কুড়ি কথা শুনিয়ে দেই।
আজ তেমন কিছু না করায় আম্মুর শখ, আর আমি সেই শখ থাকা আম্মুকে ফেলে রুমে এসে বসে আছি দরজা বন্ধ করে। আম্মুকে কি বলবো, আমি তো নিজেই শখ হয়ে আছি। কে ওই ভিলিয়ানটা, আমার পেছনে লেগেছে কেন, কি তার উদ্দেশ্য? আকাশ পাতাল ভেবেই চলেছি, কিন্তু কোনো কিছুই পাচ্ছি না। তার এমন বিহেভিয়ার দেখে কেমন কালো বিচ্ছিরি ড্রেস আপ, সবার মনে হয় কালো তার জন্মগত ড্রেস, হাতে পর্যন্ত কালো মজা দিয়ে ঢাকা, আর মুখ যেন আমার দুর্ভাগ্য, পরের বার দেখলে আর চিনব না। রেগে তাকে ভালো করে দেখেও নি। এসব ভেবেই চলেছি, হঠাৎ দরজায় টোকা পড়ল, কণ্ঠ আব্বুর। অবাক হলাম, কারণ 8টার আগে কখনো আব্বু বাড়ি আসে না, খুব বেশি দরকার হলে 7:30। আমি দরজা খুলে দিলাম। কি হয়েছে আমার মামুনির? কই কিছু না তো আব্বু, কি হবে আমার, আমি তো ঠিক আছি। আমার কথা শুনে আব্বু আম্মুর দিকে তাকালো। এবার আমার মাথায় এলো, নিশ্চয়ই তখন অমন চুপ করে থাকায় আম্মু ভেবেছে আমি মন খারাপ করে আছি, তাই আব্বুর ফোন করে এনেছে। তাই হলো, আব্বু আমাকে রেখে আম্মুকে নিয়ে চলে গেল। নিশ্চয়ই এখন আম্মু খাবে বকা, কারণ আজ আব্বুর জরুরি মিটিং ছিল। আর আমার কথা শুনতে তাই হলো, আব্বু আমাকে রেখে আম্মুকে নিয়ে চলে গেল। নিশ্চয়ই এখন আম্মু বকা খাবে, কারণ আজ আব্বুর জরুরি মিটিং ছিল। আর আমার কথা শুনতেই সব কাজ ফেলে চলে এসেছে। রাতে ঘুমের মধ্যে আচু মনে হচ্ছে কেউ আমায় খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ কপালে নরম কিছুর ছোঁয়া পেলাম, সেটা আস্তে আস্তে গাঢ় হতে লাগলো। কপাল থেকে গালে, নাকে, থুতনুই, গলায় নামতেই আমি নড়ে উঠলাম। অতিরিক্ত মাত্রায় ঘুম আমার স্পর্শ করেছে বুঝতে পারলাম, কিন্তু চোখ মেলে তাকাতে পারছি না। ঘুমে তারপর আর মনে নেই। ঘুমের দেশে পাড়ি জমালাম। অ্যালার্মের শব্দে চোখ মেলে তাকালাম, কেবল 6টা বাজে। ফোন হাতে নিয়ে সেই আননোন নাম্বার, সঙ্গে সঙ্গে আবার কল করলাম। অবাক করার বিষয়, আজ নাম্বারটা খোলা। আমাকে আর পাইকে খুশির ঠেলায় উঠে বসলাম। অবশেষে খোলা পেয়েছি। কে এই লোক, খুঁজে বের করতেই হবে। কালকে ওই ছেলের কণ্ঠ আমার মনে আছে, দেখি উনি নাকি। খুশিতে খুশিতে ফোন কানে নিয়ে আছি, কিন্তু আমার সব আশায় জল ঢেলে দিয়ে ফোন কেটে দিল। আর যতবার ফোন করি, নো রেসপন্স। কলেজে বটগাছটার নিচে বসে আছি, আমি আর জেসি, দুজনের মুখে চিন্তার ছাপ। ওই, তুই বাড়িতে জানাসনি? না। কেন? ওই ভিলিয়ানটা বলেছে আব্বুর ক্ষতি করে দেবে, আর আমি আমার আব্বুর কোনো ক্ষতি হতে দিতে পারি না। দূর, বলে দে সব তোর আম্মু আব্বুকে। ওই লোকটাকে আমার অনেক ভয় করে। কিভাবে মারলো লোকটাকে! ইস, এখনো চোখে ভাসছে দৃশ্যটা, কি ভয়ঙ্কর। সব সময় ইদানিং মনে হয় ফলো করে কেউ আমায়। বাড়িতেও তাই মনে হয়, ছাদে গেলেও, রুমে, বারান্দায়ও, কলেজে আসতেও ভয় করে রে। কি এক জ্বালায় পড়লাম, আব্বুর কথা চিন্তা করে কাউকে বলতেও পারি না। এত ভয় নিয়ে আর থাকা যায় না, বাধ্য হয়ে বন্দি হলাম ঘরের কোণে। কোথায় যাব না, অসহ্য লাগছে সব। আব্বু আম্মুর তো চিন্তাই শেষ, সারাদিন জিজ্ঞেস করেই চলেছে। 1 সপ্তাহ হলো কলেজে যাই না, যেতেও মন চায় না, কিন্তু কেন যাব না? অযথা ভয় পেয়ে ঘরে বসে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না। এভাবে বসে থাকা উচিত না। মনে গভীর সাহস নিয়ে চলে এলাম কলেজে। কতদিন মনে হয় আসেনি। অর্ক, জিহান, জেসি, টিয়া ওই দূরে বসে আড্ডা দিচ্ছে, আমিও ওদের কাছে যেতে লাগলাম। এই 1 সপ্তাহে কত ফোন যে করেছে, কিন্তু আমি জেসি ছাড়া কারোর ফোন রিসিভ করিনি। কারণে জেসি সব জানে, ওকে বলে মন হালকা করছি। আর কেউ তো সেদিন কলেজেও আসেনি, তা জানে না ও। আমি যাওয়ার সব নতুন বউ এলে যেমন করে তেমন করে তাকিয়ে রইল।
তারপর শুরু হলো বকা। জেসি বাদে সবাই এত এত বকা দিল, কখনো আমাকে বকা দিতে পারে না, আমি ওদের কান টেনে ছিঁড়ে যে। কিন্তু আজ ওদের বকা শুনলাম, কিছু বললাম না, কারণ দোষ আমার, ওদের না। সবাই আমার ভার মতো হাঁ হয়ে আছে। কিরে তুই ঠিক আছিস তো ছোঁয়া? কেন? তোকে এত কিছু বললাম আর তুই চুপ করে রইলো। আমি কিছু বলতে যাব, কিন্তু টিয়ার কথা শুনে বলতে পারলাম না। এই এই এখন কথা বাদ দিয়ে ছোঁয়া, পেছনে তাকা, দেখ ছেলেটা কত কিউট। আমি তো দেখেই ফিদা, কি হ্যান্ডসাম। টিয়া বলেই যাচ্ছে, টিয়া সব সময় এমন করে, যে কোনো নতুন ছেলে দেখলেই ওর কাছে পৃথিবীর সেরা ছেলে মনে হয়। তাই আমি ওর কথায় কান দিলাম না। ও বেচারি তো গুণগান গাইতে গাইতে চলে গেল, আর জেসি সে ফোন ধরে দূরে দাঁড়িয়ে আছে। মেয়েটা সব সময় এমনি করে। অর্ক আর জিহানের সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ টিয়া এসে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। ওই দেখ কি সুন্দর ছেলেটা। বিরক্ত হয়ে তাকালাম। সাদা শার্ট ইন করে পরা, উপরে কালো কোট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস, হাত নেড়ে একটু পরপর চুল ঠিক করছে, গালে চাপ দাড়ি। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। এই প্রথম কোনো ছেলে দেখে আমি আপনা আপনি বলে ফেললাম, ক্রাশ খেয়েছি রে টিয়া। বলেছিলাম না, দেখেছিস কি অ্যাটিটিউড। উফ, আমার যে কি ভালো লাগছে, এত সুন্দর। আমি একেই বিয়ে করতে চাই রে। আগের সবগুলো ক্যান্সেল। আমি ওর মাথায় গুত্তা মেরে বলে উঠলাম, এখন কথা বাদ দিলে এরপর আর সুন্দর কেউ আসলে একে বাদ দিয়ে তাকে ধরবেন। না না, এর থেকে সুন্দর আর আমি দেখিনি রে। কি দেখতে রে আমার তো। থাক বোন, তুই চুপ থাক, আর বলিস না। টিয়া গাল ফুলিয়ে চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে দেখছি, সত্যি এত সুন্দর ছেলে আমি কখনো দেখিনি। কিন্তু কেমন একটা চেনা চেনা লাগছে, কিন্তু খেয়াল আসছে না। সব ভেবে একাই ক্লাসে চলে যেতে লাগলাম। নানা কথা ভেবে চলেছি আর হাঁটছি। কখন যে কার সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিলাম খেয়ালই নেই। হঠাৎ কেউ কোমরে হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। আমি ভাবনার ছেদ করে তাকালাম তার দিকে, আর তাকিয়ে 440 ভোল্টেজের শক খেলাম। সে আমাকে তার বুকে চেপে ধরে রেখেছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কেউ আমায় জড়িয়ে ধরে আছে, আমি তার বুকের মধ্যে আছি। কে আমাকে এভাবে, আর শখ হয়ে কিছুক্ষণ আগে একে নিয়ে ভেবে এসেছিলাম কত বড় একটা ক্রাশ খেলাম, আর এখন তার বুকে আছি। আমি কি কল্পনা দেখছি? না না না, কথা ভেবে চলেছি। আমার তার থেকে নিজেকে ছাড়ানোর কথা মনেই নেই। হঠাৎ নিচে পড়ে যাওয়ায় অবাক হয়ে তাকালাম সামনের লোকটির দিকে। সাথে রেগে, এভাবে কেউ ফেলবি যেহেতু ধরলি কেন, কানা কোথাকার। বকা দেবার জন্য মুখ খুলতে যাব, কিন্তু তাকে আবার হাঁ হয়ে গেলাম। উফ, কি সুন্দর লাগছে। এত সুন্দর দূরে দেখে যতটা না লাগছে, সামনে আরও বেশি কিউট, একেবারে কিউটের ডিব্বা। চুলগুলো হাত দিয়ে ঠিক করে চোখ থেকে সানগ্লাস খুলে আমার দিকে তাকালো অ্যাটিটিউড নিয়ে। আমি হাঁ করে তাকিয়ে আছি। হঠাৎ কথায় সজ্ঞানে এলাম, আর আমার রাগ 7 আসমানে উপরে চলে গেল। হু আর ইউ? আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? সুন্দর ছেলে দেখলেই কি গা ঘেঁষে থাকতে মন চায় নাকি? আর এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? সোয়া তো শকড। কি বলে এই ছেলে? সোয়া তাকে জড়িয়ে ধরেছিল? কি মিথ্যুক, নিজেই ধরে এখন ছোঁয়াকে বলছে। আর কি বললো? ছোঁয়া হাঁ করে তাকিয়ে আছে। রেগে উঠে দাঁড়ালো কিছু বলার জন্য। কি বললেন আপনি? আমি আপনাকে ধরেছি? অসম্ভব। নিজে আমায় জোরে ধরেছিলেন, আর এখন? আমি মিথ্যে কেন বলবো? আপনি তো হচ্ছে করে আমার সামনে এসে পড়ে যাওয়ার নাটক করেছেন, যাতে আমার বুকে আসতে পারেন। মেয়েরা এত নাটক কি করে করে আল্লাহই ভালো জানে। একদম মিথ্যে বলবেন না। আপনি আমাকে মিথ্যুক বলছেন? আর কিছু বলতে পারলাম না। কোথা থেকে জেসি দৌড়ে এলো আমার কাছে, আর টেনে নিয়ে যেতে লাগলো। এই আমাকে টানছিস কেন? ছাড়। না, তা হবে না। প্রিন্সিপাল স্যার ক্লাসে আছে,
চল তাড়াতাড়ি কই যে যাস, কতক্ষণ ধরেই খুঁজছি জানিস। রেগে আছি এখন, আবার এই সব। একবার ঘুরে পেছনে তাকালাম, দেখি লোকটিকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চাওয়া মাত্রই চোখ পিট দিল। আমি তো ফ্রিজ হয়ে গেছি, এই লোকটার মতলব কি? কিন্তু আর দেখতে পারলাম না। জেসি ক্লাসে ঢুকিয়ে দিল। সিটে বসে আছি, সামনে প্রিন্সিপাল স্যার কি যেন বলে চলেছে, কিন্তু আমার সেদিকে খেয়াল নেই। আমার মাথায় ওই কাণ্ডগুলো ঘুরপাক খাচ্ছে। কে লোকটা? প্রথম কেমন অ্যাটিটিউড দেখালো, আবার চোখও মারলো। ঠোঁটে হাসি মানে কি? হঠাৎ টিয়া টেনে দাঁড় করিয়ে দিল আর বলতে লাগলো, আমি পাগল হয়ে যাবো রে। ছোঁয়া, দেখ কে এসেছে। আমার মাথা উঁচু করে ধরলো। তাকিয়ে দেখি অসভ্য লোকটা কেমন করে যেন তাকিয়ে আছে আমার দিকে। আমি তো রেগে আছি। একবার পাই আমাকে এভাবে অপমান, আবার কথা শোনানো, চোখ মারা দেখাবো। প্রিন্সিপাল স্যার চলে গেছে। ইনি নাকি আমাদের টিচার। সবাই তো হই হুল্লোড় মেতে গেছে। স্যার তার পরিচয় দিতে লাগলো। তার নাম রাহুল চৌধুরী। আরও অনেক কিছু বলছে, কিন্তু আমি কানে নিইনি। একে স্যার হিসেবে পেয়ে সবাই ধন্য, এমন একটা ভাব। টিয়া তো রীতিমতো গুণগান গাইছে আমার কানের কাছে। রেগে দিলাম এক ধমক। বেচারি ভয়ে এক্কেবারে স্টপ। আমি আমার সাথে করা সব বলতেছি, হঠাৎ স্ট্যান্ড আপ। এই যে তোমাকে। হাত উঠিয়ে আমাকে দেখিয়ে আমাকে দেখাচ্ছে। আমি দাঁড়ালাম। কি কথা হচ্ছে বলো, আমরাও শুনি একটু। তুমিও দাঁড়াও। টিয়াকে ইশারা করে, স্যার আসলে কি আসলে নকলে বলছো? ঠিক করে বলো, তোমরা দুজন কি গল্প করছিলে? টিয়া আমার হাত চেপে ধরে আছে। আমি কি বলবো ভাবছি। কেমন রেগে জিজ্ঞেস করছে। দেখতে এত কিউট, আর ব্যবহার তখন ঝগড়া করলো, আবার চোখ টিপ দিল, আবার এখন ধমকাচ্ছে। উফ, কি মাথায় আসছে না। কি হলো, কথা বলছো না কেন? স্যার যে ক্লাসে আছে, তোমাদের কি মাথায় আছে? গল্প করে যাচ্ছ। এদিকে টিয়া তো ধমক শুনেই কেঁদে দিল। সে কি কান্না! আমি জানি এ এখনও খুব ফ্রেন্ড সার্কেলের সবাই জানে, তাই কেউ তেমন একটা মাথা ঘামালাম না। কিন্তু স্যার তো মনে হয় অবাক হয়েছে। সে অবাক চোখে তাকিয়ে আছে। সে হয়তো ভাবতে পারেনি এমন কিছু হবে। পরের দিন সবাই বসে আড্ডা দিচ্ছি। মেন টপিক রাহুল স্যারকে নিয়ে। এভাবে স্যার ধমক দিল আমাকে কাল। এত সুন্দর দেখতে, কোথায় ব্যবহার সুন্দর থাকবে তা না, ধমক। মন খারাপ করে নানা কথা বলেই যাচ্ছে, আর আমরা শুনে যাচ্ছি। বুঝ এবার, এই স্যারকে নিয়ে কত কথাই না বলেছিলি। এন তেন, এখন কি হলো? হুম। আমি সারা রাত ভরে ভেবেছি এই কথাগুলো। ভেবেছিলাম এর সাথে লাইন মারবো। না বাবা, এমন রাগী কাউকে চাই না। ওর কথা শুনে আমার হাসতে হাসতে শেষ। ক্যান্টিনে বসে আমরা কথা বলছিলাম। হঠাৎ রাহুল স্যারও এসে আমাদের পাশের সিটে বসলো। তারপর একটা কফি অর্ডার করে ফোন টিপতে লাগলো। আশেপাশে কাউকে দেখছে না। আমি তো একবার তাকিয়ে টিয়ার দিকে তাকালাম। বেচারি তাকায়নি, উঠেই চলে গেল। আমি বসে আছি, সাথে জেসি। মনে চাঁদ হাতে পাওয়ার মতো করে বসে আছি। কারণ স্যার কি শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু কিভাবে কি করব ভেবে পাইনি। এখন সেই সুযোগ করে দিলাম। জেসিকে নিয়ে বেরিয়ে যাব। হঠাৎ স্যার ডাক দিল। জীবনে বড় ভুল করে স্যার ডাকে সাড়া দিতে গেলাম। পেছন ঘুরে স্যারের কাছে, আর আমি নেই। স্যারের কোলের ওপর বসে আছি। নিজের জালে নিজেই ফেঁসে গেলাম। কেন যেন তার ডাক শুনতে গেলাম। আমার কোমর জড়িয়ে কোলের ওপর বসিয়ে রেখেছে। ওঠার জন্য ছটফট করছি, কিন্তু সে আমাকে ফেলার জন্য এসব, তাই না? এখন তো নিচেই বলেই হেসে উঠল। আমি অসহায় চোখে তাকিয়ে আছি। আশেপাশে সবাই রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে খেয়ে ফেলবে আমাকে। এই কাজের জন্য আপনাকে শাস্তি পেতে হবে। সরি স্যার, আর এমন ভুল হবে না। এবারের মতো মাফ করে দিন। নো, তোমাকে শাস্তি পেতেই হবে, কিন্তু আজ না, কাল দেব তোমার শাস্তি।
কি শাস্তি দেবে আমায় কে জানে। ভয়ে আমি তো শেষ। কেন যে ওই কাজটা করতে গিয়েছিলাম। কথাগুলো ভেবেই চলেছি আর বাড়ি আসছি। আজ গাড়ি নিয়ে যাইনি। কলেজের মাঠে বসে আছি আমি, টিয়া, জেসি। চিন্তায় আমি কোনো কথা বলছি না। স্যার কি শাস্তি দেবে আমাকে কে জানে। ছোঁয়া, এই ছোঁয়া। কানের কাছে চিৎকার শুনে রেগে তাকালাম জেসির দিকে। এভাবে চিৎকার করে মাথা খাচ্ছি, অসহ্য। এমনিতেই স্যারের জন্য চিন্তায় মরছি, আর ওরা না, কিছুতেই না। স্যারকে আমি শাস্তি দেবার সুযোগ দেবই না। আমাকে কিছু করতে হবে, কিন্তু কি করব। ছোঁয়া, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? দেখছিস না ভাবছি ওই স্যারকে কিভাবে আটকাবো। তোরা সাহায্য করা বাদ দিয়ে চিল্লাচ্ছিস। আমাদের কথা কি শুনছিস কিছু? চুপ মেরে আছিস। আর স্যারকে আটকাবো কি করে? তুই কেন কালকে ওই কাজটা করলি? হঠাৎ মাঝখান থেকে টিয়া বলে উঠল, আমার কাছে একটা প্ল্যান আছে। বল তাড়াতাড়ি। তুই আজ বাড়ি চলে যা, তাহলে স্যার আর শাস্তি দিতে পারবে না। আগামীকালও আসিস না, স্যার ভুলে যাবে তোকে শাস্তি দেওয়ার কথা। আমার টিয়ার কথাগুলো ভালো লাগলো, আসলেই তাই করি। আজ চলে যাই ভেবেই উঠে দাঁড়ালাম। টিয়া ঠিক কথাই বলেছে। ব্যাগ নিয়ে গেটের কাছে এসেছি। যেই বের হয়ে যাব হঠাৎ কেউ হাত ধরে ফেলল। হঠাৎ হাত ধরায় চমকে তাড়াতাড়ি পেছনে তাকিয়ে আঁতকে উঠলাম। এ তো স্যার রাহুল স্যার। আমার হাত ধরে মুখে হাসি ঝুলিয়ে তাকিয়ে আছে। স্যারকে আজ আরও বেশি কিউট লাগছে। নীল শার্ট, চোখে সানগ্লাস, নীল রংটা স্যারের শরীরে অসম্ভব সুন্দর লাগছে। হঠাৎ কথায় সম্মতি পেলাম। তা মিস, আপনি এভাবে পালিয়ে যাচ্ছেন যে? কই না তো, পালাবো কেন? তাহলে ক্লাস না করে চলে যাচ্ছেন যে? না মানে আসলে কি ভালো করে বলেন, নাকি আমার শাস্তির ভয়ে চলে যাচ্ছ? স্যার কথা বলতে বলতে একদম আমার কাছে চলে এসেছে। এত কাছে এসেছে যে আমি কথা বলতেই পারছি না। কি হলো বলুন? আপনি একটু সরে দাঁড়ান প্লিজ। আমার কথায় স্যার বাঁকা হেসে সরে দাঁড়ালো। এবার বলুন, কোথায় যাচ্ছিলেন? বাড়িতে। কেন? আসলে মাথাটা প্রচুর ব্যথা করছে, তাই ভাবছি আর চলে যাই। হোয়াট? তোমার মাথা ব্যথা করছে, আমাকে আগে বলনি কেন? দেখি খুব কি বেশি ব্যথা হচ্ছে? চলো চলো হসপিটালে যাই। এত কেয়ারলেস কেন তুমি? মাথা ব্যথা নিয়ে কেন এসেছো কলেজে? ঠিকমতো ঘুমাও না নাকি? আমি তো হাঁ করে স্যারের কাণ্ড দেখছি। সামান্য মাথা ব্যথা বলায় স্যার এত হাইপার হবে আমি ভাবিনি। এমনভাবে কথা বলছে যেন আমি তার খুব আপন কেউ। স্যারের মুখের দিকে তাকিয়ে আছি। কালকেই তো স্যারকে প্রথম দেখলাম, তবুও কেন জানি মনে হচ্ছে আগেও দেখেছি। কথাগুলো কেমন জানি মনে হচ্ছে আগেও শুনেছি। স্যার তো অস্থির হয়ে গেছে, নানা কথা বলছে, আমার গালে হাত দিচ্ছে, কপালে, মাথায়। কি থেকে কি করবে বুঝতে পারছে না। আমি তো কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। স্যারের বিহেভিয়ার কেমন অদ্ভুত লাগছে। হঠাৎ স্যার টেনে নিয়ে যেতে লাগলো। আশেপাশে তাকিয়ে দেখি সবাই, বিশেষ করে সব মেয়েরা রাগী চোখে তাকিয়ে আছে। আসলে স্যারের ওপর সবাই একদিনেই ক্রাসিত হয়েছে। এখন আমার সাথে দেখে জ্বলছে, কিন্তু স্যার আমাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছে? সত্যি ডাক্তারের কাছে নয় তো? ও মাই গড, এ কেমন ঝামেলায় পড়লাম। মিথ্যে বলেও দেখছি কেস খেলাম। এখন কি হবে? আমি হাত ছোটানোর জন্য টানছি, কিন্তু স্যার শক্ত করে ধরে রেখেছে। ছুটাতে পারছি না। স্যার হাত ছাড়ুন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো কথা নয় জান, তুমি সব সময় কিছু না কিছু বিপদ ঘটাও। এটা ঠিক না জানো? জানো না তোমাকে নিয়ে আমি কত টেনশনে থাকি? তোমার কিছু হলে আমি তো ফ্রিজ হয়ে গেছি। এই ব্যাটা কয় কি? স্যার কি পাগল হলো নাকি? আমাকে জান বলছে, আবার কি বললো? টেনশনে থাকে। উফ আল্লাহ, নিশ্চিত স্যার পাগল হয়েছে, নয়তো আমি স্বপ্ন দেখছি। কথাগুলো ভাবছিলাম, হঠাৎ গাড়ির দরজা খোলার ঘোর কাটে। তাকিয়ে দেখি স্যার আমাকে গাড়িতে উঠিয়ে নিজেও উঠে পড়ে। এ কি স্যার, আপনি আমায় গাড়িতে উঠালেন কেন?
তুমি এখন আমার সাথে হসপিটালে যাবে। কেন? আমি কোথাও যাব না, গাড়ি থেকে নামান, আমি বাড়ি যাব। চুপ করে বসো, আগে ডাক্তারের কাছে যাব, তারপর বাকি জায়গা। ডাক্তারের কাছে কেন যাব? আমার তো কিচ্ছু হয়নি। বলেই জিভ কাটলাম, কথার তালে হাসা কথা বের হয়ে গেল। এখন তো আমি শেষ। কি বললে? কিছু হয়নি মানে? আসলে তুমি আমাকে মিথ্যে বলেছ? ফট করে গাড়ি থেমে গেল। তাকিয়ে দেখি স্যার রেগে লাল গেছে, মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে গিলে খাবে। আমি তো চোখ দেখেই শেষ। এত সুইট একটা ছেলে, তার এত রাগ ভাবা যায়? স্যার আমার হাত ধরে নিজের দিকে টেনে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আমি আরও অবাক হয়ে তাকিয়ে আছি। স্যার এমন বিহেভ কেন করছে? আমার মাথা আউট হবার উপক্রম। স্যার কি করছেন কি? থেকে থেকে কথাগুলো বললাম। স্যার আমাকে এত কাছে নিয়েছে যে আমি কথা বলতেই পারছি না। স্যারের নিঃশ্বাস আমার মুখে পড়ছে। হোয়াট? তুমি আমাকে মিথ্যে বলেছ? তোমার কোনো ধারণা আছে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? তোমার সাহস কি করে হলো মিথ্যে বলার? চিৎকার করে বলছে। আমি তার চিৎকার শুনে ভয়ে চোখ বন্ধ করে ফেলি। রাহুল হঠাৎ ছোঁয়ার অসুস্থতার কথা শুনে প্রচুর ভয় পেয়ে যায়। কি করবে মাথা গরম হয়ে যায়। গাড়িতে ছোঁয়ার মুখের কথাটা মিথ্যা ছিল জানার পর আরও রেগে যায়। এই কারণে ছোঁয়াকে নিয়ে রাহুল অনেক পজিটিভ। ওর কিছু হলে নিজেই বাঁচতে পারবে না। রেগে ছোঁয়াকে নিজের সাথে মিশিয়ে নেয়। কিছু বলতে যাবে কিন্তু বলতে পারে না। ছোঁয়া ভয় মিশ্রিত মুখ দেখে যা রাহুলকে আকর্ষণ করে অনেক। ছোঁয়া ভয়ে চোখ খিসে বন্ধ করে আসে আর রাহুল রাগ ভুলে মুগ্ধ চোখে তাকিয়ে আসে। কিছু চুল ছোঁয়ার মুখে এসে পড়ে। রাহুল মুচকি হেসে চুলগুলো কানের পিঠে গুঁজে দেয়। ছোঁয়া কেঁপে ওঠে। হঠাৎ ছোঁয়ার ঠোঁটের উপর চোখ পড়ে প্রচণ্ড টানছে জায়গাটা, আর থাকতে না পারে। যেই না ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেবে, ছোঁয়া চোখ খুলে তাকায়। তখন রাহুল কানের পিঠে চুল গুঁজে দেয়। কেঁপে ওঠে ছোঁয়া। অদ্ভুত শিহরণ হয় ওর। মন আস্তে আস্তে তাকে দেখে স্যার ওর ঠোঁটের দিকে এগিয়ে আসে। এটা দেখেই রেগে ধাক্কা দিয়ে ছিটকে সরে আসে। আচমকা ধাক্কা খেয়ে চোখ মেলে তাকায় রাহুল। ছোঁয়ার রেগে তাকিয়ে আছে ওর দিকে। এবার রাহুল বুঝলো ও কি করেছিল। না, এটা ভুল করছিলাম। আমার সমস্ত প্ল্যান এখানেই শেষ হতে যাচ্ছিল। কিন্তু কি করবে রাহুল? ছোঁয়া ওর কাছে থাকলে ও নিজেকে সামলাতে পারে না। ছোঁয়া নিজের রুমে শুয়ে আছে। রাত বাজে 8টা রাতে। ছোঁয়া রুমে বসে ভাবছে স্যার এত হাইপার হলো কেন? আর আচার খাচ্ছে। আম্মু আচার বানিয়েছে। আমের আচার ছোঁয়ার অনেক পছন্দ। স্যারকে নিয়ে অনেকগুলো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। স্যার সামান্য মাথা ব্যথা বলাতে এত অস্থির হয়ে উঠল যেন ব্যথা আমার না তার হচ্ছে। কিন্তু কেন? স্যারকে তখন অনেক দুর্বল লাগছিল। মুখে স্পষ্ট আমার জন্য কষ্ট, কিন্তু আমার জন্য স্যার কেন? আমি তো স্যারের আপন কেউ না, আমার জন্য সে কেন? ধুর, মাথায় কিছুই ঢুকছে না। হঠাৎ ফোনে টুং শব্দ বেজে উঠল। হাতে নিয়ে দেখি মেসেজ। এটা তো সেই নাম্বার, ভিলিয়ান লাভার। সঙ্গে সঙ্গে আচারের বাটি রেখে ভালো করে দেখি, লেখা আছে, মায়াবতী এত আচার খেও না, তোমার পেট ব্যথা করবে। আমার চোখ তো চড়ক গাছ হয়ে গেল কথা শুনে। বেটা কয় কি? সে জানলো কি করে আমি আচার খাচ্ছি? আমার রুমে সিসিটিভি রাখে না তো? ওহ মোর আল্লাহ, আমি কত কিছু করি, তার মানে সব দেখে। মাথায় হাত দিয়ে খুঁজতে লাগলাম কিছু আছে নাকি ঘরে। আবার মেসেজ আসলো, দৌড়ে হাতে নিয়ে দেখি। এত খুঁজে লাভ নেই, মোর জান, চুপচাপ শুয়ে পড়। কত রাত হয়েছে খেয়াল আছে? শরীর খারাপ করবে তো। আমি তো হাঁ হয়ে আছি। কে এই ভিলিয়ান? নিশ্চয়ই ওই দিকটা, ওই গুন্ডাটা। কিন্তু সে আমার পিছু এখনো ছাড়েনি না। কি করে একে ঘাট থেকে নামাবো? উফ, আমার মাথা নষ্ট হয়ে যাবে। একে তো স্যারকে নিয়ে চিন্তা, এখন আবার এই ভিলিয়ান। দূর, আর ভাবতেই পারছি না। শুয়ে পড়ে আচার রেখে খাটে শুয়ে পড়লাম। রাহুল ছোঁয়ার বারান্দায় ছিল এতক্ষণ। ছোঁয়াকে কি করছে সব বারান্দা থেকে দেখছে আর মেসেজ করছে। শোয়ার কিছুক্ষণ পর রাহুল ভিতরে আসে। এসে ছোঁয়ার পাশে খাটে বসে পড়ে। ছোঁয়া ঘুমিয়ে পড়েছে। রাহুল মুগ্ধ চোখে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। যত দেখে ততই মত ভরে না। কেন
কেন আমায় পাগল করলি তুই? তোকে ছাড়া আমার তো কিচ্ছু ভালো লাগে না। সব সময় মন চায় তোকে পাশে রেখে তোর দিকে তাকিয়ে থাকি, আমার বুকের মধ্যে রাখতে চাই। এই বুকটা খুব খালি থাকে, থাকতে পারি না। তুই আমার জীবন হয়ে গেছিস। চোখ আড়াল হলেই পাগল হয়ে যায়, আমার দুনিয়া অন্ধকার হয়ে যায়। কথাগুলো বলে রাহুল ছোঁয়ার মাথাটা বালিশ থেকে উঠিয়ে নিজের বুকের মাঝে শক্ত করে চেপে ধরে ওভাবে ধরে অনেকক্ষণ বসে থাকে। তারপর মাথা বালিশে রেখে কপালে কিস করে বেরিয়ে আসে রাহুল। ওর গোডাউনে বসে আছে। বস, আশিফ কোন একটা ষড়যন্ত্র করছে, ওকে দেখা যাচ্ছে না ইদানিং। ওর যা খুশি করতে দে, আমিও এখন দেখতে চাই ও কি করতে পারে। অনেক কিছু পরিকল্পনা করতে লাগে আশিফ, যে কোনো সময় কোনো আঘাত হানতে পারে। পরের দিন ছোঁয়ার ঘুম ভাঙে, মেসেজের শব্দে বিরক্ত হয়ে চোখ মেলে তাকায়, দেখে সেই নাম্বার। উফ, পাগল করে দেবে। রেগে ফোন বিছানায় রেখে ফ্রেশ হতে চলে গেলাম। রেডি হয়ে নিচে এলাম। কি রে, খাবি না? না আম্মু, আমি কলেজে গিয়ে খেয়ে নিব। তুমি এখন খেতে বলো না, আমি খেতে পারবো। এটা কেমন কথা? তাড়াতাড়ি আয়। এত অনিয়ম আমি কিন্তু কিছুতেই মেনে নিব না। আম্মু, বোঝার চেষ্টা করো, আমি এখন খেতে পারবো না, প্লিজ আমি গিয়ে খাবো। বলেই চলে এলাম। পেছন থেকে আম্মু অনেক ডেকেছে, শুনিনি। বাইরে এসেই দেখি একটা গাড়ি। এটা তো চেনা লাগছে। এটা তো স্যারের গাড়ি। আমি গাড়ির দিকে এগিয়ে গেলাম, অমনি দরজা খুলে বেরিয়ে এলো স্যার। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। আজ স্যার অ্যাশ কালারের শার্ট পরেছে, ব্রাউন কালারের প্যান্ট, চোখে সানগ্লাস, চুলগুলো স্পাই করা, মুখে হাসি, অপূর্ব লাগে। ছেলেদের যে এত সুন্দর লাগতে পারে স্যারকে না দেখলে জানতামই না। আমি হাঁ করে তাকিয়ে আছি। আমার সামনে এসে স্যার চোখ থেকে সানগ্লাস খুলে নিল। আমাকে পরে দেখো, আগে গাড়িতে ওঠো। স্যারের কথা শুনে লজ্জা চোখে নামিয়ে নিলাম। ইস, কেন যে তাকালাম, স্যার কি ভাবছে আমাকে নিয়ে কে জানে। আচ্ছা, স্যার এখানে কেন? আমি মাথা উঠিয়ে ভ্রু কুঁচকে তাকালাম স্যারের দিকে। আপনি এখানে কেন স্যার? তুমি গাড়িতে ওঠো। স্যার দরজা খুলে আমাকে ভেতরে ঢুকিয়ে দিল। আমি হাঁ করে তাকিয়ে আছি। ঘটনাটা এত দ্রুত হলো যে আমি কিছু বলতে পারলাম না। স্যার গাড়িতে এসে বসলো। স্যার, এটা কি হলো? আপনি আমাকে জোর করে গাড়িতে তুললেন কেন? আর আপনি আমার বাড়ির সামনে কেন? এত কিছু জেনে কি করবে? চুপ করে বসে থাকো। মানে চুপ করে থাকবো কেন বলুন? হঠাৎ গাড়ি থামিয়ে বলতে লাগলো, এই, তুমি তো খাওনি তাই না? চলো খেয়ে আসি। হোয়াট? আমি মনে মনে ভাবছি, এনি জানলো কি করে আমি খাই না? ওহ গড, কি হচ্ছে এসব? কালই ভিলিয়ান সব বলল, এখন এ আমার সাথেই। কি হচ্ছে এসব? হঠাৎ দরজা খোলার শব্দে তাকিয়ে দেখি স্যার বাইরে দাঁড়িয়ে আছে। স্যার, আপনি বাইরে গেলেন কখন? আমার কথার উত্তর না দিয়ে স্যার দরজা খুলে বাইরে বের করে নিল। সামনে তাকিয়ে দেখি এটা একটা রেস্টুরেন্ট। স্যার কি সত্যি খেতে এসেছে? আমি খেয়ে আসিনি দেখে রেস্টুরেন্টে বসে আছি। স্যার, আপনি জানলেন কি করে আমি খাইনি? অমনি জেনেছি, তোমার সব কিছু আমার জানা। কি বললেন স্যার? জোরে বলেন, আমি কিচ্ছু শুনিনি। কি খাবে বলো? আমার প্রশ্নের উত্তর দিন। খাবার অর্ডার দাও। আমি খাবো না। স্যার নিজের অর্ডার দিল। খাবার আমি জিজ্ঞেস করেই চলেছি, কিন্তু কিচ্ছু বলছে না। রাগে আমার শরীর কাঁপছে। স্যারের বিহেভ অনেক অদ্ভুত। কি হচ্ছে? আমি মাথার ওপর দিয়ে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে দেখি সবাই হাঁ করে স্যারের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। অসহ্য। একটু পর খাবার চলে এলো। সব আমার পছন্দের খাবার। খিদে পেয়েছিলই। খাবার দেখে রাগের কথা ভুলে খেতে যাব, হঠাৎ স্যার আমার খাবার নিজে নিয়ে নিল। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। এভাবে অপমান, রাগে মন চাচ্ছে স্যারের সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। অপমানের রাগে আর স্যারের দিকে তাকাতে পারলাম না। অন্যদিকে ফিরে রইলাম। হঠাৎ কেউ আমার মুখের সামনে খাবার ধরল। তাকিয়ে দেখি স্যার। আমি অবাক হয়ে তাকালাম। এখনই তো হাতের কাছ থেকে টেনে নিল।
আবার এখন মুখে তুলে দিচ্ছে। পেয়েছে কি? এই স্যারের ব্যাপার কি? এই স্যারের ব্যাপার স্যাপার আমার মাথায় ঢুকে না। কিছু সেকেন্ড রূপ বদলায়। আমি কথাগুলো ভাবছিলাম। কি হলো, এমন বড় বড় করে তাকিয়ে আছো কেন? খাও। স্যার, আপনার মতলবটা কি বলেন তো? মানে হলো আমি খেয়েছি কিনা জানলেন কিভাবে? আর আমি না খেলেই বা আপনার কি? আপনি কেন আমার জন্য এখানে এলেন খাওয়াতে? এত কিছু তোমার জানতে হবে না, বুঝছো? আর ভাবতেও যেও না, চুপচাপ খেয়ে নাও, ক্লাসের টাইম হয়ে যাবে তো। নো, আমি খাবো না। আপনি বললেই আমার করতে হবে নাকি? করতে হবে, খাও। না, আমি না করেই চলেছি। কেন খাবো? এখনই তো নিয়ে নিল, আবার সাধছে। আর স্যার যে কেন আমার সাথে এমন বিহেভ করছে। হঠাৎ আশেপাশে চোখ গেল। সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। কেন জানি রাগ হলো। কটমট চোখে তাকিয়ে আছি। হঠাৎ স্যার আমার মুখে খাবার পুরে দিল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি স্যারের দিকে। আমি সত্যি ভাবিনি এভাবে খাবার দিবে। কথাও বলতে পারছি না খাবারের জন্য। এখন খাবার খেয়ে কথা বলারটাই কর। খাবার নিয়ে করলে তো বুঝি কিছু জান। স্যারের কথা শুনে রাগে আমার শরীর কাঁপছে, কিন্তু কিছু বলতে পারছি না। খাবার চিবুতেও মন চাইছে না, কিন্তু নইলে তো কিছু বলতেই পারবো না। তাই খেতে লাগলাম। কিন্তু এটা এত জ্বালা কেন? প্রচুর ঝাল লাগছে। আমি ঝাল খেতে পারি না। অনেক কষ্টে শেষ করলাম। তাহলে কিছু বলতে যাব, স্যার আবার মুখে খাবার ঢুকিয়ে দিল। মরে যায়নি, কিছু বলতে পারছি না, শুনতে পাচ্ছি। একটা ঝালে চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। ঘেমে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। হাত মরিচ ছিল, এবং এমন লাগে ফেলে দিতে গেলে সবাইকে দেখে আর করি না। যখন সবাই বের হয়ে গেল, রাহুল খেয়াল তখন করলো ভেতরে ছিল দেখতে আর কেমন কে? জানি রাশেদ, লাগছে। মাহমুদ। ঘেমে গেছে, রাশেদ আর ঠোঁট লাল মাহমুদ হয়ে যখন চোখ বের দিয়ে হয়ে পানি আসে, পড়ছে। কিছু তখনও বলতে আর কি চাইছে, বের হয়নি। কিন্তু খাবারের হঠাৎ জন্য ওখানে বলতে একটা পারছে না। বিস্ফোরণ হয়। এখন রাহুল আর কে নিজের ছিল প্রতি ভেতরে? রাগ সবাই লাগছে। জানে কেরু যে যে জোর মারা করতে গেছে। গেল সোয়াকে, লাশটাও এমন কেউ রাখছে পায়নি। কেরু। হয়তো রাহুল একদম চিন্তিত হয়ে ছাই হয়ে সোয়াকে গেছে। কাছে নিয়ে এসে জিজ্ঞাসা করলো। অস্পষ্ট সুরে ঝাল শব্দটা কানে আসে। রাহুল ছোঁয়াকে ছেড়ে খাবার মুখে দিল। অনেক বেশি ঝাল হয়েছে বিরিয়ানিটা। রাহুল জানে ছোঁয়া ঝাল খেতে পারে না। এই খাবারটা তো অনেক ঝাল। জানি না, এটা খাওয়ানোর জন্য ছোঁয়া এমন অসুস্থ হয়ে যাচ্ছে। কি করে ঝাল কমাবে? রাগে রাহুল লাল হয়ে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছে। জানলাম ওয়েটাররা ভয়ে কাছে আসতে পারছে না। সবাই রাহুলকে চিনে। সে তুমি একজন এত মাফিয়া। প্রশ্ন করো কেন? কি করবে? তারা ছোঁয়াকে জানে, পানি কারণ দিচ্ছে, তারা কিন্তু কাজ অপরাধ হচ্ছে না। করেছে তাই আর অনেক কিছু না বেশি। ভেবে ছোঁয়াকে আর নিজের সাথে অপরাধ মিশিয়ে পূর্ণ ঠোঁটে হয়ে ঠোঁট গেলে ডুবিয়ে দেয়। তাই আর রুডলি কিস করতে থাকে। পড়ে গেছে। আশেপাশের কিছু মানুষ যেন চোখ দেশদ্রোহী বড় কাজ বড় করে করতে তাকিয়ে গিয়ে আছে। সেদিকে আর কে রাহুলের কাছে ধরা খেয়ালও পড়লো নেই। তারা। ও তাই আছে ওর আজ মায়াবতীকে অয়ন আর নিয়ে। আরিয়ান ছোঁয়া দেশ যখন বুঝতে ছেড়ে পারলো ওর পালাচ্ছে। সাথে কি হচ্ছে, তখন ছুটাছুটি করতে তাহলে লাগলো। আর কে বেঁচে দীর্ঘ আছে? 15 মিনিট পর ছেড়ে দিল রাহুল। তাই ছোঁয়া তো কথা বলছি, কি বলবে? আজ থেকে অত এই ফ্রিজ হয়ে ভার্সিটিটা গেছে। স্বাধীন। এমন কাউকে কিছুর আর জন্য কষ্ট মোটেও পেতে প্রস্তুত হবে না। ছিল না। কি রিঅ্যাকশন করা উচিত ভেবে পাচ্ছে না। অবাক করা বিষয়, তা তো এখন আর হবে না। ছোঁয়া ঝাল তুমি লাগছে ঠিকই না। ভয় মাথা পাবা, নিচু করে বসে নয়তো- আছে। আশেপাশের মানুষ অদ্ভুত নজরে দেখছে। লাজ, লজ্জা, রাগ সব মিলিয়ে ছোঁয়া বোবা হয়ে গেছে। কলেজে বসে আছে ছোঁয়া, টিয়া আর জেসি। টিয়া আর জেসি কথা বলে যাচ্ছে, কিন্তু ছোঁয়া চুপ করে আছে, কিছুই বলছে না। কি রে বাবা হয়ে আছিস কেন? রবি এক পলকে তার দিকে ছোঁয়া তাকিয়ে কথা বল। আছে। তুই আর স্যার একসাথে এলি কি কিছু করে? বল। কি হলো বল। এভাবে আল্লাহ, কিচ্ছু শুনি। এই মেয়ের হয়েছে কি? এভাবে কথা বলবে না? হাসলে তো যে কেউ অবশেষে তাকিয়ে ছোঁয়া থাকবে। নিজেকে ঠান্ডা করে কথা আমার বলে তাকানো কি আর রেস্টুরেন্টের অস্বাভাবিক? সব খুলে বলে। ও দুজনের মা, চোখ তা না, অন্তর থেকে কিন্তু বেরিয়ে আসার যেভাবে অবস্থা। তাকিয়েছো প্রেমে পড়ে যাব ছোঁয়া, তো। তুই ঠিক বলছিস। তুমি প্রেমে পড়বে? তাও আমার তোর মতো কি খ্যাত মনে হয় ছোট আমি লোকের? মিথ্যে বলবো? এটাও কি না, আমাকে কিন্তু মানতে হবে? বিলিভ করতে কষ্ট হচ্ছে। প্লিজ এভাবে কেন? বলো না। আমি শিওর আমার স্যার তোকে আচরণের ভালোবাসে। জন্য তোমার কাছে ক্ষমা চাই। আমি তো শিওর বলেছি, ভালো না এসব বাসলে আমি কখনো এসব করতো ইচ্ছে না করে স্যার। করিনি। আর না আমার আমাকে ভালোবাসে কোনো শান্তি হয় না কি? এখানে এসব করি আর বাসায় গিয়ে অনুশোচনা বোধ করি, কিন্তু তাও আমার কিছু করার ছিল না। যদি অয়ন আর আরিয়ান আমার খারাপ কিছু করে পরিচিত এত ভয় লাগছে, পাও ওদের? যেন আগে খারাপকে সবাই ভয় পেয়েছি আর ভালোকে তো ভালোবাসে। রাতে রুমে বসে আছি, আসলেই তো। হঠাৎ কেউ আচ্ছা আমার বলো তো, চোখ আটকে তোমার ধরলো। প্রিয় রং কি? হঠাৎ পেছন থেকে কেউ হঠাৎ চোখ কি ধরলো। চোখটা এটা এমন জিজ্ঞেস হয় করলে ঘাবড়ে কেন? গেল ছোঁয়া। না, অন্য সময় তেমন হলে কোনো হয়তো ব্যাপার না। এমন হতো না। Just
এমন এমনি অনেক জিজ্ঞেস সময় করলাম। আব্বুও করে, কিন্তু নিবি আজ রাগ ব্রো, হচ্ছে। এমনি তোমার নানা কথা লাল ভাবছিল সবুজ। স্যারকে নিয়ে। স্যার বাহ, কেন এমন করছে তার দেশপ্রেমী। মাঝে ব্যাঘাত গোপাল ঘটালো। এখানে এই হাত রেগে দেশপ্রেমের হাতের কি উপরে হলো? হাত রেখে অনেক বলতে কিছু লাগলো, তুমি বুঝবা না। আচ্ছা আব্বু আমরা আমার ফ্রেন্ড হতে ভালো পারি লাগছে না। আমার কিন্তু সরাও হাত। তোমাকে সুবিধার কি মনে হলো হচ্ছে না। আমার সামনে এসে এত বসো একটার পর দূরে। একটা আমি তো সারপ্রাইজ দিচ্ছ। চিনছি তোমাকে। মনে হচ্ছে আমি ঘুমের বলে চোখ স্বপ্ন বন্ধ করে দেখছি। ফেলো। জি না, এটা কোনো তো স্বপ্ন আব্বুর না। হাত না। না মানে আব্বুর আমরা হাতে তো ফ্রেন্ড, আংটি আছে একই সাথে 3টা, পড়াশোনা যা করি। ধরে বুঝতে আচ্ছা, পারি বুঝতে পারছি। এটা আব্বুর। আর কিন্তু বলতে হবে না। এই হাতে তো আচ্ছা আংটি আছে অনেক সময় 2টি। হয়েছে, এটা আর কে একটা তাহলে? ক্লাস আছে, হাত তো ওটা সরাচ্ছে করবে না। না? এবার ভয় হতে লাগলো। আজার ক্লাস ভয় করবো না। মিশ্রিত চলো, গলায় আইসক্রিম খাবো। মানে কি? কে শোনো বলে মিস, উঠে সাড়া আমি না তোমার পেয়ে বয়ফ্রেন্ড যেই না, কেঁদে দেব, যে কেউ বাদাম হাত ফুচকা সরিয়ে সামনে এসে কিংবা বসে। আইসক্রিম খেয়ে আমি গল্প তাকে করব। দেখে অবাক হয়ে হলেও যাই। সমস্যা এ নেই। আমি কাকে কি দেখছি? বললে? প্রায় বুঝতে 6 মাস পারিনি। পর দেখছি। আমরা তো হাঁ করে তাকিয়ে আছি। এসব বয়ফ্রেন্ড হতে হয় নাকি? চলো তো। রবির হাত ধরে ভাইয়া, টেনে তুলে নিয়ে তুমি? যাচ্ছে আইসক্রিম খেতে। রবি মনে মনে ভাবছে, আমার তো একটু আগেই বিশ্বাসই বললো, হচ্ছে না। বয়ফ্রেন্ড তুমি হলেও এতদিন- সমস্যা নেই, আর এখন ফ্রেন্ড বলে নিয়ে যাচ্ছে না। ও, আইসক্রিম কিন্তু তুমি খেতে চলে এতদিন গেল। আমাদের দুজন বসে কারোর সাথে আইসক্রিম যোগাযোগ খাচ্ছে আর করনি গল্প কেন? করছে। ফুপি তো হঠাৎ রবি তোমার বলে উঠলো, চিন্তাই শেষ। আচ্ছা, ছিলাম রে। তোমার কি কোনো কাজে অনেক স্বপ্ন তাই। আছে? যত বিজিই থাকো না কেন, স্বপ্ন? তোমার যোগাযোগ রাখা উচিত ছিল। 2টা স্বপ্ন আছে। যোগাযোগ কি, করে কি? একটু বলো কথা তো। বললে কি এমন ক্ষতি হলো শুনে? ক্ষমতা লাভ সামনের করে, লোকটি কানে হাত যার দিয়ে মাধ্যমে আমি সরি বলে। খারাপ মানুষের ইজি। মতে আতঙ্ক কানে ধরে হয়ে বলছি। থাকবো। আর কখনো আর এমন করব দ্বিতীয়টা না কি? হয়েছে? সেটা তো সোয়া যার সাথে কথা অকল্পনীয়। বলছে সেই জানি হচ্ছে কখনো সোয়ার পূর্ণ ফুফাতো ভাই হবে না। রিফাত। তাও 6 মাস আমার আগে মানুষ স্বপ্ন রিফাত থাকে হঠাৎ উদাও হয়ে আমাদের। যায়। আমারও তাই আছে। সবার তো খুব বলো, চিন্তা, তোমার কোথায় সেই আছে, কি স্বপ্ন করছে। কি? রিফাত শুধু আমার বলেছে দ্বিতীয় ব্যবসা স্বপ্ন করবে। হলো আর কে আজ সামনে হঠাৎ থেকে দেখে দেখা। অবাকই হচ্ছে। রবি এই কথা শুনে সব শুনে আবারও জানতে পারলো টাকসি কি খেলো। ব্যবসা করছে এমনি সেটা বলে কি? এখন ভালো আছে। তাই রবি এখন বলল, থেকে এখানে সবার থাকবে। অনেক কিছুক্ষণ বড় বড় গল্প স্বপ্ন করলো, আছে, আর কিন্তু তুমি এটাকে তোমার ছোঁয়ার স্বপ্ন গল্প বানিয়ে মন নিলে? দিতে পারছে না। আমার বারবার মনে হয় স্যারের ব্যবহার সবার এই মনে স্বপ্ন পড়ছে, আছে। কিন্তু তারাও আমার ভাইয়াকে মতো বলতেও জানে পারছে না। কখন তাদের আচ্ছা স্বপ্ন ভাইয়া, আমার পূর্ণ না হবে অনেক না। ঘুম তাও আসছে। সবাই দেখে কাল যায়, কথা বলি, আমিও দেখে যাই। আচ্ছা তুমি তাহলে হয়তো ঘুমা। তাকে দেখেছো, কিন্তু কাল বা তো আর দেখবে। হবে না। আমি তোমার তো যেন সকালেই চলে ইচ্ছে যাচ্ছি। তাকে ও দেখার। মনে হয় না বিধাতা তোমার ইচ্ছেকে একটা কথা, অপূর্ণ রেখেছে কাল কোথায় ঘুরতে বা যাবি? রাখবে। আমার তো কলেজ আছে, কি জানি। কলেজ শুরু তারা তো আগে? আবার ছদ্মবেশে আচ্ছা। ধরতে লাইক করে। রিফাত চলে গেল। হয়তো দেখছি, সোয়া নিজের কি ঠোঁটে জানি হাত দিয়ে হতে পারে। আয়নের কাছে গেল। রবি আর স্যার, ওরই কথা বলছে। আমাকে হঠাৎ এখানে রবির ফোন বেজে উঠলো। না না রবি ফোন বের ভাবতে করে কেমন দেখে লাগছে, কিন্তু ছিল এটা চেনা স্যার একটা কেন নাম্বার, কিন্তু করলো? কথা অন্য হয় কিছু না। করেও এই তো শোনো না, ঝাল কমাতে প্রতিদিন পারতো। ভালোবাসার নতুন নতুন ওটাই গল্প কেন? পেতে ও শুনতে জেসি চাইলে আর টিয়া যে আমাদের বললো, আলোর ডায়েরি স্যার আমাকে চ্যানেলটি ভালোবাসে, সাবস্ক্রাইব করে সত্যি পাশে কি থাকা বেল বাসে? আইকনটি রাহুল বাজিয়ে দিও। বুড়াউনে কেমন? রাগী মুখ করে বসে আছে। রাগে ওর শরীর আবির আর কাঁপছে। অরণির সবাই কথা ভয়ে বলছে। ভয়ে হঠাৎ তাকিয়ে রবির আছে। ফোন বেজে উঠলো। চিৎকার করে রবি ফোন ওঠে। বের করে দেখলো বস, চির আমরা খোঁজ চিহ্ন নিয়ে একটা এসেছি। নাম্বার। সঙ্গে কিন্তু সঙ্গে আর রাহুলের কথা হয় মুখ না। উজ্জ্বল রবি হয়ে উঠল। অরণির পাশে ও রাগ থেকে উঠে স্থগিত গেল। করে একটু তাকালো। দূরে গিয়ে ফোনটা ধরে বস, কানে দিল। আশির রবিবার শিকারি নিয়ে বাজার শিকার করবে করেছে, আর কালকে কেবল সবাইকে ওর মুরগি গোপন বানানো গোডাউনে বাকি। আনবে। আর 2 জন কিছু মেয়ে বলতে এখনো পায়নি। হয়নি। রবি ভেরি সব গুড, বুঝে নিছে, আমরা তারপর তাহলে ফোনটা পরশু কেটে যাব দিল। অরির সবাইকে কাছে ফিরে উদ্ধার আসতে করতে। সে বলল, ওকে কে ফোন সবাই মাথা করেছিল? নেড়ে সম্মতি গার্লফ্রেন্ড দেয়। নাকি? পরের দিন খ্যাত রাহুল ছোট কলেজে লোকের যাওয়ার আবার আগে গার্লফ্রেন্ড। সোয়াকে নিতে ওই আসে, তোকে কিন্তু না সোয়াকে বলেছি পায় না। সরি, অনেকক্ষণ ওয়েট করে তারপরেও অধীর এভাবে আগ্রহ কথা নিয়ে, বলিস কিন্তু কেন শুনি? খবরই নেই। আরে বাপরে, অনেকক্ষণ ওয়েট করে রেগে গেলে অধীর কেন? আগ্রহ নিয়ে, কিন্তু তুই সোয়ার খটা আসার দিয়ে কোনো কথা খবরই বললি নেই। কেন? একদিনে ও, জানলা এই দিয়ে ব্যাপার। তাকিয়ে আছে। আচ্ছা, সোয়াকে আর দেখাই বলবো যাচ্ছে না। না। হুঁ তো ছোঁয়া কি বলো, চলে কে গেছে? ফোন ভালো দিছে? লাগছে না। কাল রাতেও রাফিন আসতে ফোন পারেনি। দিছে। ওই চিন্তা করে রাফিন তো এই কখন সময় থেকে ক্লাসে। মায়াবতীকে দেখে হ্যাঁ, না, কোথায় না মানে আছে, কি ক্লাস করছে। থেকে ফোন দিছে। এক মুহূর্তে না কোথায় দেখতে পেরে জিজ্ঞেস পাগল পাগল করতেছে। লাগছে নিজেকে। ওইভাবে দ্রুত তো কলেজের তুমি কি উদ্দেশ্যে বললে? রওনা দিল। কলেজে না, গেলেই দেখা তেমন পাবে। কথা হয়নি। কলেজে এসে সারা কলেজে আচ্ছা, খুঁজতে আমার থাকে, বাসায় কিন্তু যেতে কোথাও হবে। নেই। চাতক এত পাখির মতো তাড়াতাড়ি? খুঁজেই চলছে। হুম, আশেপাশে একটু সবাই কাজ হা আছে করে তাকিয়ে বাসায়, আছে। তাই যেতে সবাই হবে। ভাবছে স্যার এত ওকে, ঘুরে ফিরে তোমার কাকে নাম্বারটা খুঁজছে। দাও। ব্যর্থ হয়ে কেন? বারান্দায় আমার দাঁড়ালো। নাম্বার
হঠাৎ কি চোখ গেল করবি? গেটের কাছে সোয়া দাঁড়িয়ে আমরা তো আছে। ফ্রেন্ড, সো তোমার নাম্বার একটা ছেলে থাকবে না। যার মুখ দেখা এটা যাচ্ছে কেমনে না, হয়? সোয়া হেসে এত হেসে কথা কথা বলো বলছে। না তো, হঠাৎ ছেলেটা নাম্বার সোয়ার দাও। গালে হাত রবির দিল। কথা শুনে সোয়া হেসে অরণ্যি এবার সরিয়ে দিল, রেগে গেল। তারপর সে বলল, বাই বলে রবি গাড়িতে উঠে অরণ্যিকে বসলো। তার সোয়া নাম্বার হাত দিয়ে নাড়িয়ে বাহিরে দিল। চলে এলো। কলিং আর বেল দিতে রাগ হেপি সংযত এসে করতে দরজা খুলে পারছে দিল। না। রবির রাগে কাপড়ের ফর্সা মুখ অবস্থা লাল দেখে হেপি টকবক এবার হয়ে আছে, চোখ বড় যেন করে তাকাচ্ছে। সবাইকে হেপি কিছু ধ্বংস করে বলতে দিবে। যাবে তার কি আগে হয়েছিল? রবি রুমে ওর চলে সাহস গেল। কি করে হলো আমার একদম মায়াবতীর গোসল সাথে করে হেসে হেসে শেষ কথা হয়ে বলে? সোজা ওর কম্পিউটারের এত সামনে বড় এসে সাহস! বসে পড়ল। ও আমার কার সোয়ার সাথে গালে কথা হাত দেয়? বলল ওকে তো আমি খুন করে প্রায় আধা ফেলবো। ঘন্টার মতো। ভেবেই তারপর জোরে জোরে খাবার হাঁটা খেয়ে দেয় পুরো সোয়ার রুমে দিকে। এসে পড়ল। হঠাৎ কেউ সোয়ার একটু হাত পর টেনে হেপি শক্ত করে 2 ধরে হাতে চা নিয়ে তাকে এলো। দেখে রবি চায়ের আগে কাপে সেই চুমুক হাত দিচ্ছে টেনে আর একটা কম্পিউটারে কিবোর্ডে খালি হাত চালাচ্ছে। ক্লাসরুমে এনে দরজা পাশে যে বন্ধ করে হেপি দেয়। বসে তারপর আছে সোয়াকে কিছু
দেওয়ালে চেপে ধরে দু হাত মুচড়ে। ছোঁয়া হতবাক হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে কি এসব? ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। এ তো জোরে হাত ধরেছে যে হাত ব্যথা করছে। চিল্লাচ্ছিস ছাড়ের কেন? দিকে তাকিয়ে এতক্ষণ ধরে যে বক বক করেই যাচ্ছি, শুনছো না কেন? লাল হয়ে আছে। আবার বল, দেখেই কি বলবি? ভয় পেয়ে যায় হাঁটো। ছোঁয়া। কিছু এতক্ষণ বলতে একটা যাবে কথাও স্যার শোনোনি? বলে ওঠে। দেখতে পাচ্ছিস কি কথা বলছিলি, তাই ওর সাথে তুই আবার বল, কি স্যার? বলবি? হয়ে কথা বলতে পারছে আর না। বলা লাগবে না, এত কি বিজি হলো তুমি। বল? আচ্ছা বল, ছেলের সাহস কি করে হলো তুমি তোর যখনই গালে হাত বাইরে যাও দেওয়ার? এমন খারাপ বলেই পোশাক আমার পরে যাও গালে কেন? হাত দিল, কিছু তারপর কাজ অন্য হাত করতেছি দিয়ে তাই এমন হাত পোশাকে যাই। শক্ত করে আর কিছু ধরে বলবি? আছে। না থাকো, স্যার তুমি আমার তোমার কম্পিউটার লাগছে, নিয়ে প্লিজ গিলাম আমি। ছাড়ুন। কি বলছে হেপি এসব? বলতে দেরি আমি কিন্তু কোনো চলে যেতে ছেলের দেরি সাথে হয়। কথা সে চলে বললে গেল। আপনার কি এদিকে তাতে? অয়নের কথা বলতে দেরি হলেও তার দেরি হলো না, চিৎকার করে বলল, রাশেদের টিম আছে, শ্রাবণ যে আমারই তো সব। রাশেদের অবর্তমানে তোর সব টিমকে কিছু আমার। কন্ট্রোল করে সব শ্রাবণ, তুই আমার অয়ন সাথে আর কথা বলবি। আরিয়ানকে আমি এত তোর গালে ভালো যে তাদের হাত নাক দেব। মুখ দিয়ে ওই রক্ত ছেলে বের কেন হচ্ছে। দেবে? রাশেদ Why? থামতে বললে ওকে শ্রাবণ আমি থেমে যায়। সবাই আর কিছুটা কিছু সময় বলল না, বিশ্রাম নিয়ে নেয়। আচমকা দেশের আমার সবাইকে গালে বাড়ির কামড়ে অপেক্ষা করতে ধরলো। বলল। আমি রোগী ব্যথায় হাতে শুধু রাশেদ, শ্রাবণ করে আর উঠলাম, অধরা। চোখ সবাই বন্ধ। বাইরে চলে গেল। স্যার তাই কি শ্রাবণ বলছে বলল, কি? ভাই সবাই তো বাইরে গেল, কি বলছেন আমাদের এসব মধ্যে স্যার? কি গুরুত্বপূর্ণ আপনার আলোচনা শখ হবে? মানে কি? ছাড়ুন। কিছু কথা সামান্য আছে, কারণে দুইজন এমন মনোযোগ দিয়ে করছেন শোন। কেন? তোমরা কি হন দুইজন ছাড়া আপনি আর যে আমার আমার একটা সাথে সিগারেট এমন লেডি হ্যাকার করছেন? আছে, কাল আজকে রেস্টুরেন্টে এখানে আসবে, এসবের তার সাথে মানে কি? তোমাদের পরিচয় করে দেব। রেগে তার বাইরে কথাগুলো আরো একটা বললাম। বিশাল স্যার সারপ্রাইজ এবার আছে আমার তোদের হাত জন্য। ছেড়ে দিয়ে লেডি দুই হ্যাকার? গালে হাত রেখে লেডি বলল, হ্যাকার মেয়েটা আমাকে মনে হয় I লাইকও love করে। you. ভাই এই আপনিও তাও? শোনো না, প্রতিদিন ভালোবাসার রাশেদের নতুন তাকানো নতুন দেখে গল্প শ্রাবণ পেতে চুপ ও করে শুনতে যায়। চাইলে রাশেদ আঁচলে আমাদের বলল, আলোর ডায়েরি চ্যানেলটি আমরা সবাই সাবস্ক্রাইব জানি করে আমাদের পাশে আর থাকা কে এর বেল কথা। আইকনটি বাঁচিয়ে দিও। সে তো কেমন? অনেক আগেই মারা গেছে। ছোঁয়া সে নিজের আজ রুমের এখানে দরজা আসবে। বন্ধ করে আয়নার সামনে বসে আছে। মানে একবার এইটা নিজের কিভাবে দিকে সম্ভব? তাকাচ্ছে তো ভাই জোকস আরেকবার করছেন চিন্তা কেন? করছে। সে স্যার মারা কি যায়নি, বলল? কিছু সময়ের স্যার জন্য আমাকে নিজে একটু ভালোবাসে? বিশ্রামে চলে এটা গিয়েছিল। কি করে আজ এখানে সম্ভব? আসবে, ও একটু রাত যা হতে সবাই রেডি বলেছিল থাকবে। সব রাত সত্যি? 9টা, সে এর আসবে, জন্যই স্যারের সবাইকে ready বিহেভ করে আমার রেখো। অদ্ভুত মেহেদির লেগেছিল। অবস্থা সে দেখলে চিন্তা খুব খারাপ হবে। এসে যাচ্ছে। সবাইকে এই একদম কলেজ ready হয়ে থেকে থাকতে এসে বলো। আচ্ছা এভাবে ভাই। ভেবে চলেছি। তিনজন তিন দিন দরজা চলে বন্ধ গেল। করে ধীরে ধীরে বাইরে থেকে সময় যেতে কত লাগলো। ডাকলো সবাই, সবাই কিন্তু আর কে ছোঁয়া আর দরজা রাশেদের খোলেনি। secret lady ওর হ্যাকারের মাথা জন্য এমনও অপেক্ষা করতে ভন লাগলো। ভন করছে এদিকে বিকাল স্যারের হতে রবির বলা সাথে গেল। কথাগুলো। রিফাত ভাইয়ার চারপাশটা সাথে ভালো করে দেখে দেখলো, স্যার মুক্ত এতটা আকাশে রিয়াক্ট ডানা মেলে করে উড়ন্ত পাখি। ভাবা যায়? ছাদের এসব এক কথা পাশে রেগেছিল। ফুল গাছ, হাতে দুইটো প্রজাপতি চোখ পড়লো, খেলা করছে। ব্যথা হয়ে একটু পর আছে, রবি নিজের কারোর রুমে চলে সামনে গেল। হেঁটে যাচ্ছে গিয়ে না। পড়তে বসতে কিভাবে বলল। যে সবার যদিও থেকে এমনিতেই পালিয়ে এসেছে পড়তে এই বসে ঘর বসে পর্যন্ত পাশের বাড়ির আল্লাহই জানে। লামিয়া স্যার এই হেপির সাথে গালে খুব কামড় ভালো দিয়েছে, মিলে গেছে দাগ এই স্পর্শ। কয়েকদিনে। জেসি দুজনেই টিয়া ভালো friend হয়ে জিজ্ঞেস গেছে। করেছিল, অনেক সময় কোনো দুজন রকম একসাথে মিথ্যে পড়তে বলে বসে। পালিয়েছি। কখনো হেপির রুমে, বাড়িতে কখনো আম্মু লামিয়ার বাসায়। আব্বুর সামনে গেলেও আজও এক লামিয়া আর বিপদে হেপি পড়বো লামিয়ার বাসায় না, চলে গেল। এর থেকে রবি ঘরেই কম্পিউটারে বসে বসে থাকি, কাজ করছে। আজ রাত খাবোই প্রায় না, 9টা হতে ডাকুক রবি যতই তার মায়ের ইচ্ছে। কাছে গেল। মা, আমি একটু ছোঁয়া বাইরে বিছানার যাচ্ছি। দিকে এগিয়ে গেল 9টা বাজে। শুয়ে পড়ার এখন জন্য। কোথায় যাবি? শুয়ে এই তো, পড়েছি, একটু কিন্তু বের ঘুম হবো, আসছে না। কি বেশিক্ষণ থাকবো বিপদে না, পড়লাম। চলে আসবো। ঘড়ির আচ্ছা, দিকে সাবধানে তাকিয়ে দেখি যাস। 10টা বাজে। রবি আমি বেরিয়ে পড়ল উঠে তার গন্তব্যের বসলাম। দিকে। না, এদিকে বের রাশেদ, হতেই শ্রাবণ, হবে। অধরা সহ কিন্তু বাকি কিভাবে সবাই যে বসে কি আছে করব, আর্কের অপেক্ষায়। নাকি ঘুম এদিকে হুট করে আসবে না। একটা গাড়ি উঠে এলো, বাইরে এমন গোপন উঁকি অবস্থায় দিলাম। গাড়ি চলে আম্মু নাই। আসাটা স্বাভাবিক তাড়াতাড়ি কিছু কিচেনে নয়। চলে রাশেদের এলাম। ফোনে একটা খাবার মেসেজ নিয়ে যেই আসলো। আসতে এদিকে যাব, গাড়িটা সামনে দেখি রাশেদের আম্মু। আম্মুকে লোকেরা দেখি আটকে ফেলো। একটা না মন পারছি ভুলানো না হাসি পিছনে দিলাম। যেতে, না পারছি এ কোথা পিছনে থেকে যেতে, এলো? না পারছি একে সামনে তো আসতে। তখন একদম দেখলাম না। গেটে গাড়িটা ধীরে আম্মু ফেলো। তুমি? রাশেদের ফোনে মা, মেসেজ আসতে আমি তোমার সে খাবার নিয়ে শ্রাবণকে বসে পাঠিয়ে আছি। দিল গাড়িটা ও নিয়ে আসতে। আচ্ছা, যতক্ষণ এই যে পর্যন্ত নিয়েছি। পরিচিত আমি কেউ রুমে যাই। তাদের আনতে যাবে না, না, ততক্ষণ এখানে গাড়ি বসে ছাড়বে খাও। না। আর শ্রাবণ দেখি গিয়ে নিয়ে তোমার আসলো। গালে কিসে রাশেদ কামড়েছে। একটু বের হয়ে দেখে এটা কার শুনে কেউ আর আছে। দাঁড়ালাম না, পেছনে ঘুরে রাস্তায় দৌড় বলতে বাকি আর নেই, এটা চিৎকার আর কি। করে একটু বললাম, সামনে বসে আম্মু গাড়ি আমার থামলে ঘুম গাড়ি পাচ্ছে, থেকে বের হলো লেডি রুমে হ্যাকার খেয়ে শুয়ে রোহানি। পড়বো, কাল তোমার আয়ানের সাথে বোন কথা
বলছি, কেমন? সিক্রেট লেডি না হ্যাপার। ছোঁয়া পরিবারের দেখি সবার তোমার কি অগরসরের হয়েছে? দেশে সবাই কিচ্ছু নিজেকে হয়নি ভাসিয়ে আম্মু। দিয়েছে। হয়তো রুমে সেটা এসে রাশেদের জোরে দিকেই দম তাকিয়ে নিলাম, আল্লাহ রাশেদ খুব রোহানিকে জোর বাঁচিয়ে দিয়েছে। রাশেদ রোহানিকে পরের দেখে দিন নিজের মতো সোয়া করে বাইরে আবারও দাঁড়িয়ে ভিতরে আছে চলে গেল। জেসির জন্য। রোহানি জেসি কি আসার সুদা সাথে রাশেদের সাথে পাশে বসে দুজনে পড়ল? হাঁটা এই দেয় অবস্থা কলেজ দেখে পথে। শ্রাবণের জেসি অধরা বারবার চোখ জিজ্ঞাসা বড় বড় করছে করে কালকের তাকিয়ে কথা। রইল। অবশেষে রাশেদ আর না সবার সাথে বলে পরিচয় পারল করিয়ে না, দিল। সব পরিচয় খুলে পর্ব বলল। শেষ করে সব রাশেদ শুনে বলল, যেন অবাক অধরা হয়ে হচ্ছে আরিয়ানের ছোট সব বোন। শুনে অধরা যেন অবাক যদিও হয়ে আমাদের সোয়াকে হয়ে রাস্তায় কাজ দাঁড় করে, করিয়ে কিন্তু হাঁ করে আরিয়ান আছে। আর অয়নের এই কি দেশদ্রোহীর হলো? খবর এভাবে রোহানি তাকিয়ে আছিস আমাকে কেন? দিয়েছিল। দোস্ত হয়তো এটা স্যার রোহানির তোরেই দেশপ্রেম। ভালোবাসি। কি সুন্দর পোলাটা। রোহানি রাশেদের আমার তো দিকে হিংসে হচ্ছে তাকিয়ে আছে। তোর ভাইয়ের সাথে রাশেদকে দেখে বলল, এই অবস্থা। জানিস তখন ভিক্টিমদের কত একটু ভয়ঙ্কর দেখবো। লাগছিল, আমি তো তোমার ভাই ভয়ে হয়, কাঁপাকাঁপি এভাবে বলতে পারলে? করছি।
দেশদ্রোহী দুজন রাস্তার মাঝে দাঁড়িয়ে এসব বিবেচনা করছিলাম। ওকে চলো। হঠাৎ কিছু লোক আমাদের ঘিরে ধরে। আমি আর জেসি তো ভয়ে শেষ। গুন্ডা টাইপের লোক আমাদের জোর করে গাড়িতে উঠিয়ে নেয়। আমরা ছোটার চেষ্টা করছি কিন্তু পারলাম না। কিছু একটা মুখের সামনে ধরে আর কিচ্ছু মনে নেই। যখন চোখ খুলি নিজেকে একটা রুমে পাই। অবাক করার বিষয়, রুমে আরো অনেক মেয়ে আছে যাদের বয়স আমার মতো। আমি চোখ খুলতেই একজন পাশে এসে জিজ্ঞেস করে কেমন লাগছে এখন। আমি কথা না বলে জেসিকে খুঁজতে লাগি। আমার পাশেই জেসিও, ওরও জ্ঞান আসছে। চোখ খুলেই আমাকে দেখে জিজ্ঞেস করলো, আমরা কোথায় আছি রে ছোঁয়া? এটা কারা? আমি জানি না কিছু। ওই মেয়ের সাথে কথা বলেই আমরা পায়ের তলে থেকে মাটি সরে গেল। ওই মেয়ের সাথে কথা বলেই আমার পায়ের তলে থেকে মাটি সরে গেল। জেসি তো চিৎকার করে কাঁদা শুরু করে দিয়েছে। হঠাৎ একটা বন্দুক হাতে লোক রুমে প্রবেশ করলো আর বলল যেন না কাঁদি, কাঁদলে খবর করে ছাড়বে। চুপচাপ থাকতে বলে চলে গেল লোকটি। ওই মেয়েও বলল এরা নাকি পাচারকারী, তাদেরকেও পাচার করার জন্য ধরে এনেছে। আজ সন্ধ্যায় হবে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টা বাজে। চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকে, কারণ আমরা কলেজে যাচ্ছিলাম 10টার 10 মিনিট আগে আর এখন 3টে। এতক্ষণ ছিলাম বেহুশ। জেসি, আমাদের এখান থেকে যে করেই হোক পালাতে হবে। চল ট্রাই করি। কিভাবে কি করবি? কত লোক পাহারা দিচ্ছে দেখতে পাচ্ছিস? কিন্তু এভাবে চুপ করে বসে কি বিক্রি হবি? না, আমার কি হবে রে ছোঁয়া? শেষে কিনা বিক্রি হব? আমাকে বাঁচা তুই। আমার জানির কি হবে? ও তো আমাকে একদিনও না দেখে পাগল হয়ে যাবে বলে কান্না শুরু করলো। তুই তোর ফালতু পেচাল বাদ দিবি আর ভাব কি করে পালানো যায়। আমি কি ভাববো? আমার মাথায় কিচ্ছু আসবে না রে বোন, তুই ভাব। আমার মতে কিছু করতে পারবো না। ধুর, চুপ থাক। সোয়া ভেবেই চলেছে কি করে পালানো যায়। রুমে জানলা একটা। এ কেমন রুম রে বাবা, সব মেয়েরাই বসে আছে। আমি জেসিকে নিয়ে ওদের কাছে গেলাম আর সব বললাম। ওরা খুশি হলো পালানোর কথা শুনে, কিন্তু মুহূর্তেই মুখ শুকিয়ে ফেললো, কারণ এত পাহারার লোক, তাতে পালানো মুশকিল। তাও সাহস করলাম আমি। একটা রিস্ক নিতেই হবে। সব বলল ভয় নিয়ে, একটু আশায় রাজি হলো সবাই। রাতিকে অজ্ঞানের এডিটিং করতে বলল। শুরু হলো চেঁচামেচি। আমরা সবাই চিৎকার করছি যাতে দরজা যারা আছে তাদের ভেতরে আনার জন্য, আর সফল হলাম। ও সবাই বলতে 4 জন এসেছে দেখার জন্য কি হয়েছে। আমরা দরজার কাছে ছিলাম। তারা দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই সবগুলো রুমে বাইরে বেরিয়ে দরজা বাইরে থেকে লাগিয়ে দিলাম। সবার মুখে হাসি, কিন্তু বেশিক্ষণ টিকলো না। এই হাসি রুমের বাইরে তো এসেছি, কিন্তু সামনে যে আরো বড় বিপদ রাখবে কে জানতো। 10 জনের মতো লোক আমাদের ঘিরে ধরবে, এরা নিশ্চয়ই বাইরে ছিল। এদের কথা মনেই ছিল না। ভয়ে সবাই শেষ। এখন আমারও ভয় করছে। ভয়ে সব সাহস শেষ। আমি কাঁপছি। জেসি তো কেঁদেই দিয়েছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। ওরা জিজ্ঞেস করছে এই পালানোর বুদ্ধি কে দিয়েছে। কেউ মুখে বলেনি, কিন্তু আমার দিকে তাকানোতে হয়তো বুঝে গেছে আমি এবার শেষ। লোকটা হাতের বন্দুক আমার মাথায় ধরলো। ভয়ে আমি চোখ বন্ধ করে আছি। এই বুঝি শেষ নিঃশ্বাস ছাড়তে হবে, আর আম্মু আব্বুকে দেখা হবে না। চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ স্যারের মুখটা ভেসে উঠল। কালকেই স্যার আমাকে ভালোবাসি বলল, আর আজই স্যারকে দেখতে ইচ্ছে হচ্ছে। অতি ভয় আর রক্তে আমি দিশেহারা হয়ে যাই। আজও তাই হচ্ছে। অতি ভয় আর রক্তে আমি দিশেহারা হয়ে যাই। আজও তাই হচ্ছে। জেসি না
কিছু এসে বললে রবি গেল। আমাকে ছেড়ে দিতে সবাই বলছে, সেখানে বসে কিন্তু আছে। কে শুনে অর্থাৎ কার কথা? শ্রাবণ, অধরা হঠাৎ আর গুলির রোহানি। শব্দে রুমটা খুব সাথে ভালো সাথে করে আর সাজানো চোখ হয়েছে। বন্ধ হয়ে সেটা গেল। রবি আসবে একেবারে বলে। চোখ মেলে বাহির টেবিলে তাকিয়ে হঠাৎ দেখলাম, ফোন বেজে কিন্তু উঠলো। রাশেদ ফোন বেশিক্ষণ হাতে নিয়ে রাখতে দেখে পারলাম ওটা না। আরিয়ানের এই ফোন শোনো না, আর কল প্রতিদিন দিয়েছে ভালোবাসার চিফ নতুন নিয়াজ। নতুন গল্প পেতে ও শুনতে রাশেদ চাইলে রবিকে আমাদের এই কথা আলোর বলল। ডায়েরি সাথে চ্যানেলটি সাথে রবি সাবস্ক্রাইব করে রাশেদকে ইশারা পাশে করলো থাকা বেল আইকনটি কম্পিউটারে বাজিয়ে দিও। ফোনটা কানেক্ট কেমন? করতে। রাশেদ ফোন কানেক্ট করে ফেললো কয়েক সেকেন্ডের মধ্যে। কানের রবি কাছে শব্দ কম্পিউটারের সামনে পাচ্ছি, বসে গেল, কিন্তু কিবোর্ড কিসের? হাতে আমি কোথায় আছি? কারিশমা আমি কি দেখাচ্ছে। বেঁচে আছি কয়েক নাকি সেকেন্ডের মরে মধ্যে গেছি? ফোনটা রিসিভ বেঁচে করলো। কি করে অপার থেকে থাকবো? নিয়াজ বলল, আমাকে তো ওই লোকটা আরিয়ান, গুলি করে আমাদের দিয়েছিল, ডাটা পেতে কিন্তু আর শব্দ কত সময় কোথা লাগবে? থেকে আসছে? আর অল্প নড়তে সময় যাব, কাজ, এ কি? প্রায় কেউ মনে শেষের হচ্ছে দিকে। আমি শক্ত করে আর ধরে মাত্র আছে, 2 দিন সময় কিন্তু আছে। মরার পর এর কে মধ্যে ধরে কিছু করো আছে আমাকে? তাড়াতাড়ি। মিটমিট আমি করে আমার সর্বোচ্চ চোখ চেষ্টা মেলে করেছি, তাকালাম, আর আরে তো যা হলে দেখলাম কাজ শেষ। তাতে আমার চোখ তাহলে কপালে। কালই স্যার আমার আমাকে সাথে দেখা ধরে করো। আছে, কিন্তু নতুন একটা স্যার ক্লু কি পেয়েছি। করে? আমি ওটা যদি ইমেল মরে গিয়ে বা থাকি, অন্য আমি উপায়ে যদি মরে সেন্ড গিয়ে করা থাকি, যাচ্ছে না। স্যার কোথা কাল থেকে এসে এলো? দেখে যাও, স্যারও এটা কি দিয়ে কিছু মরে করতে গেছে? পারো কিনা। সঙ্গে সঙ্গে মুখে ওকে, হাত দিলাম। লোকেশন ছিছি, কি সব ভাবছি আমি? 88.4. স্যার আমাকে চোখ খুলতে দেখেই এক প্রকার লাফিয়ে উঠলো। খুশিতে তার চোখে পানি ওকে, আমার কাল মুখে বিকালে দেখা চুমুতে করছি। ভরিয়ে দিতে তারপর লাগলো। ফোন কেটে দিল। মায়াবতী, হঠাৎ কম্পিউটার তুমি ঠিক স্ক্রিনে আছো? রবি কিছু দেখো, তখনই তোমার রবি কিছু নিজের হবে গান না। বের করে শুট প্লিজ করে দেয় চোখ রোহানির খুলে হাঁটুতে। থাকো। আমি এমন সঙ্গে সঙ্গে অবস্থায় চোখ রাশেদ বন্ধ সহ করে সবাই ভয় ফেলেছি। পেয়ে যায়। এ রোহানিকে কি? শুট স্যার করলো কেন? এভাবে এটাই কথা তার বলছে, প্রশ্ন। তার মানে পায়ে আমি গুলি লেগে মরে যাই রোহানির নি, হাত কিন্তু থেকে কিভাবে? ফোন পড়ে যায়। ওই লোকটা রবি তো আমার আবারও মাথায় নিজের রিবেল বাদ গান ধরেছিল। কোমরে গুজে হঠাৎ নিয়ে গুলির সোজা আওয়াজে এসে কথা রবির মনে সামনে পড়লো। দাঁড়িয়ে গেল। সঙ্গে সবাই সঙ্গে রুমে ভয়ে থাকলেও রাশেদের টুকরে রাগ উঠে উঠলাম। গেল। আরে, হঠাৎ ওরা এখানে তো শুট আমায় করে মেরে রাশেদ দিচ্ছিল। কিছু বলতে স্যার যাবে, আমি তার বেঁচে আগে আছি রবি কি গিয়ে করে? রোহানির ফোনটা হাতে বলেই নিল আর চোখ রাশেদকে মেলে দিল। তাকালাম। রাশেদের স্যারের ফোন মুখ হাতে নিয়ে কিছুটা সময় মুহূর্তেই দেখে নিজের অগ্নিমূর্তি কোমর থেকে ধারণ গান বের করে রোহানির আমাকে বিছানায় মাথায় শুট চেপে করে ধরলো। দিল। ঘটনা লাশ হয়ে গেল আকস্মিক, আরো আমি একজন। হতভম্ব বাকি 4 জন হয়ে আছে গেলাম। রুমে। রবি, স্যার ওরফে লাল আলকে, চোখে অধরা, রাশেদ আমার আর দিকে শ্রাবণ। তাকিয়ে শ্রাবণ আছে। রাশেদকে আমি জিজ্ঞাসা হাতে করলো ব্যথা রোহানিকে পেয়েও শুট করলো আহ কেন? করে তারপর উঠলাম। রাশেদ উত্তর স্যার দিল। সঙ্গে সঙ্গে সেও চোখ বেঈমান বন্ধ আর করে আমাদের হাতের বাঁধন ডিকশনারিতে ঢিলা বেঈমানের করে দিল। অস্তিত্ব থাকে না। আমি সাথে সাথে শ্রাবণ স্যারকে আবার বলল, ধাক্কা কিছু দিয়ে বুঝলাম উঠে না ভাই। বসলাম। তখন রবি নিজের স্যার মাস্ক প্লিজ খুলল। আমার শ্রাবণ আর থেকে অধরা দূরে রবিকে থাকবেন, দেখে বেশ খালি গা অবাক হলো। ঘেঁষেন কেন? কারণ ওরা হুম, রবিকে আর আগেও আমি তো অনেক বার ঠিকই দেখেছে। বলেছি, এমনকি ওরা শ্রাবণ তো আমাকে রবির নামেও মেরে জানে। ফেলতে চেয়েছিল। কিন্তু এখন সে যে আর আমি কি এখানে সেটা জানতো না। কেন রবির বাঁচলাম মুখ দেখে কি করে শ্রাবণ জানবো বলে না? উঠল, রবি জানি না আমি তুমি মরার শ্রাবণ কথা ভাই, কোন আমি। সাহসে মানে উচ্চারণ কিভাবে করলে? কে? যে আপনি তোমার দিকে ছদ্মবেশ চোখ ধরে তুলে চলতে তাকাবেন পারেন, তাকেও আমি পারি না। মেরে পুঁতে ফেলবো। মানে আর মারা তো দূরের সব বলছি। বলেই আমি আমাকে আর্কের কাছে কাজের টেনে কারণে বুকে আপনার জড়িয়ে নিল। এলাকায় আমি এসেছি। স্যারের কথার আর দ্বিতীয় আগামাথা থাকলো কিছুই রোহানির বুঝতে কথা। পারছি না। হঠাৎ রোহানি জেসির আরিয়ানের কথা মনে আপন পড়ল। বোন না, ও তো আমার কিন্তু সাথে তার এক ছিল, বাসায়ও ওর কোনো আছে। ক্ষতি হয়নি তো? আমি জোর করে মাথা কিন্তু উঠিয়ে, তারা এক স্যার বাসায়ও থাকে। আমি এখানে কি করে আসলে এলাম? আর হচ্ছে আমার সাথে রোহানিও তো ভারতের জেসিও একজন ছিল। এজেন্ট, ও কোথায়? যেটা ও রাশেদ ঠিক জানতো আছে না, তো? ওর কোনো এমনকি ক্ষতি হয়নি আরিয়ানও তো? জানতো না। প্লিজ বলুন এটা না তার স্যার। আপন বোন নয়। ও ঠিক আছে মায়াবতী, এটা তুমি শান্ত কিন্তু হয়ে আমি বসো জানতাম। প্লিজ। বছর খানেক ওকে আগে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এজেন্টের হয়ে কাজ আমি শুরু এখানে কি করে। করছি? আবার এটা বেঁচে কার থাকা, বাসা? আর এখানে আপনি আসা, আমাকে পেলেন সবকিছু কি করে? রাশেদ এটা রোহানিকে আমার বলেছে। বাসা। আর আমি আর তোমাকে রোহানি এখানে চিফ নিয়ে এসেছি। নিয়াজকে বলেছে কিন্তু আমাদের আমি মধ্যে তো আরো অনেক এত লোক কথা আছে। বলো না। তোমার শরীর আজ এখানে এমনিতেই যারা আছে দুর্বল। সবাইকে চুপ শেষ করে দেব। এত ভেবে তার কি মানে হবে? ভাই আপনি এতদিন না ছদ্মবেশ ধরে প্লিজ আমাদের বলুন। পাশে ছিলেন, উনি তো কিন্তু আমি আমাকে কিছুই মেরে দিতে জানলাম না। চাইছিল। আমি কি করে বেঁচে আমি গেলাম? জানতাম, এটা মনে রাখো। দিও নাই যতদিন জানতে পারি আমি বেঁচে আছি আর আপনি আমাকে তোমার শরীরে তুমি করে একটা আঁচড়ও কাটতে পারবে না। কিন্তু ভাই বলেই কোনো আমার কিন্তু কপালে নয়। ঠোঁট ছোঁয়ালো। রবির আমি কথায় হাঁ শ্রাবণ করে চুপ আছি। হয়ে গেল। স্যার আমি পাশে কথা রোহানির বলতে লাশ গেলেই পড়ে আছে। হাত রবি দিয়ে হেঁটে থামিয়ে রোহানির দিচ্ছে, কাছে গিয়ে কিন্তু বলল, আমি শান্ত এই থাকতে মেয়েটা পারছি না। রাশেদকে কি প্রেমের করে ফাঁদে কি ফেলেছে বলো? আর সব এসব জানতে করিয়েছে
ইচ্ছে দিয়েছে। হচ্ছে, কিন্তু আমি স্যার জানতাম তো কিছুই নিয়াজ বলছে না। আরিয়ানের ফোনে কল ফোন দেবে, বের করে তাই কাকে আমি যেন কল কম্পিউটারের দিল, ফোনটা কানেক্ট যেন করতে বলতে বললাম। লাগলো। আর আমি আমার স্যারের ভয়েসকে দিকে আরিয়ানের তাকালাম। ভয়েসে স্যার একটা রূপান্তর সাদা করলাম, ট্রাউজার আর যাতে উপরে নিয়াজ নীল বুঝতে শার্ট না পরে পারে আছে। এটা দেখতে আরিয়ান নয় অনেক রবি। সুন্দর লাগছে। আর নিয়াজ যে বরাবরের নাম্বার মতো বলেছে আমি সব ভুলে সেটা হাঁ লোকেশন করে নাম্বার, তাকিয়ে আছি স্যারের ওখানে দিকে। আসলে নিয়াজ একটু নেই। পর স্যার ওখানে আমার পাশে এসে আসলে বসলো। নিয়াজ নেই। সাথে সাথে সে একজন আছে সার্ভেন্ট ঢাকায়। এসে আর সে খাবার দিয়ে লোকেশন যায়। বলেছে স্যার নিজের হাতে সেটা আমার দিকে চট্টগ্রাম। খাবার তুলে দেয়। নিয়াজ আমি জানে খাবো না, আরিয়ান বাসায় যাব। মারা আমাকে গেছে। বাড়ি দিয়ে রোহানি আসুন, প্রতি সবাই মিনিটের চিন্তা খবর করছে। নিয়াজকে জানাতো না, সে আর হিসেবে সেখানেই নিয়াজ থাকতে জানে হবে। আরিয়ান What? সেখানে যাবে না, যাবে শুধু কারণে তোমার বাড়ির সবাই রবি এসব জানে বলে তুমি থেমে গেল। জেসিদের পাশে বাড়ি পানির বোতল ছিল, আজ ওখান থেকে থাকবে, পানি খেলো কাল একটু। সকালে দিয়ে তারপর আসবো। রাশেদ কানে কানে এখন কি বলল, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে প্রেম পড়ো তোকে তো। অন্ধ করে দিচ্ছে এখন কয়টা সেটা তুই বাজে? বুঝতেও পারছিস না। 11টা। আর যে তোকে ভালোবাসে আমি তাকে চোখ তুই কপালে চিনতেও তুলে পারছিস না। স্যারের মানে দিকে কে তাকালাম। আমাকে
সময় রাফিদ পেরিয়ে কিছু গেছে, বলার হাত আগে দিয়ে রবি খেতে বলল, গেলে স্যার রোহানি আমার হাত নয়, সরিয়ে তোকে অধরা নিজে খাইয়ে ভালোবাসে। দিতে লাগে। আমি মানে হাঁ তুই করে কিভাবে জানিস? স্যারের দিকে তাকাচ্ছি। আরো অনেক স্যার কিছু যে জানি, আমাকে ভালোবাসি যেটা বলেছিল তুই জানিস না। এখন মনে পড়লো। রবি সাথে রাশিদের সাথে কাছে লজ্জা থেকে কুকুরে কিছুটা উঠলাম। সরে এলো। খাওয়া সোজা শেষ। ধরে সামনে গিয়ে ছোঁয়া দাঁড়ালো। এখানে শুয়ে অধরা পড়ো। ভয় পাচ্ছে, সে মনে আচ্ছা, করছে এই আপনি বুঝি সে বের হন, কোনো আমি ভুল দরজা করলো লাগিয়ে আর ঘুমাবো। তার মাথা হোয়াট? খুলে আমি উঠে বের যাবে। হব? তাহলে আমার ভাইটাকে সামলে রাখবেন। সেটি আপনি তো আমি সব কি করে জানেন। বলবো? তাকে আপনাদের সামলানো কি আর রুম আপনার নেই? পক্ষে ততটা কঠিন হবে কিন্তু এখানে ছাড়া ঘুম অধরা হয় না। ভয়ে ভয়ে কাঁপা গলে তাহলে বলল, আপনি এখানে শুয়ে মানে? পড়েন, আমি অন্য এত রুমে ভয় শুয়ে পাওয়ার পড়বো। কিছু নেই। না, আপনি যে মানে কি রাশেদকে ভালোবাসেন আপনিও সেটা যাবেন আমি না? জানি। আমিও হয়তো না, ভয়ে বলতে তাহলে পারিনি, কি না কিন্তু ঘুমিয়ে সমস্যা জেগে নেই। থাকবো? আমি তো এক রুমে ঘুমাই। আপনি এসব কিভাবে জানলেন? পাগল নাকি? ভাবি, এই রুমে ছোট্ট কি বাচ্চাদের বলছেন? মতো কথা একদম না, বলবেন না তো। আমি তাহলে ঘুমোবই না। আগে কখন কোথায় কি হচ্ছে সব আমি জানি। রাহুল স্যার আপনার আমার ভাই তো পাশে এসব এসে বোঝে না। বসে আমার দিকে বেইমানের তাকিয়ে কারণে বলল, এসব আমাকে বিলিভ করতে পারো লাইনে। সবার মনে প্রশ্ন থেকে যায়, এই বুঝি কোনো ছলনা করে এসে পুরো সাম্রাজ্য কিছু করবে না। আমি কি তাই বলবো আমাদের বুঝতে জীবনে পারছি না, প্রেম কিন্তু জিনিসটা তবু আসে না। একটা ছেলের যদি সাথে আপনি এক সত্যি রুমে আমার ঘুমাবো বন্ধুকে ভালোবাসেন, ভাবতে কেমন জানি তাহলে সোজা লাগছে। বিয়ে করে ফেলুন। কিছু বলতে নয়তো যাব, হারাতে স্যার হতে পারে। আমাকে জোর করে রবির কথায় খাটে অধরা শুইয়ে বেশ দিয়ে লজ্জা পেল মাথায় বিলি বটে। কেটে দিতে তাই তো লাগলো। মাথা নিচু কেন করে জানি ফেলল। বিশ্বাস রবি করতে রাশেদের ইচ্ছে হলো। কানে কানে স্যারের গিয়ে দিকে বলল, তাকিয়ে থেকে যদি কখন অধরাকে ঘুমিয়ে তোর পড়েছি ভালো লাগে, জানি না। তাহলে বিয়ে রাহুল করে ছোঁয়াকে ফেল। ঘুম পাড়িয়ে দেয়, রাশেদ চোখে অধরার আগুন দিকে জ্বলছে আর তাকিয়ে একটা মায়াবতীর মুচকি দিকে হাসি নজর। দিল। আর এত ছোট্ট বড় করে সাহস বলল, ওদের ওকে। বলে রবি ড্রয়ার আবার থেকে দুটো রোহানি বন্দুক রাশের আর কাছে ড্রেস গিয়ে পরে এক বেরিয়ে চোখে যায়। কিছু সময় এতক্ষণ তাকিয়ে ছোঁয়া ভাবলো, চিন্তায় কিছু করতে ছলনাময়ী পারেনি। নারী রাহুলের তুমি। লোকেরা যারা ছোঁয়াকে ভালোবাসার ফাঁদে বন্দি করে ফেলে নিয়ে গেছে শেষ করে সেখানে দিতে পারো থেকে পুরো আটজনকে দুনিয়া। বন্দি করে এনেছে। চাইলে রাহুল কিন্তু বাসা থেকে ভালোবেসে বের পুরো হয়ে বাইরে দুনিয়াকে তোমার মতো করে স্টোর রুমের সাজাতে দিকে পারতে। এগিয়ে গেল। কিন্তু কারো তুমি তো হাত রক্ষে ছলনাময়ী। নেই রাহুলের এসব তো জানের করার দিকে জন্য হাত তোমার বাড়িয়েছে। জন্ম। রাহুলের সামনে শ্রাবণকে বলল, সবাইকে বসিয়ে বাইরে রাখা তোদের হয়েছে। যত লোক সবাই আছে প্রাণ ভিক্ষা চাইছে। সবাইকে সামনে থাকা খোলা মাঠে দাঁড় করিয়েছিলে, তাই না? আর রবির একজনের কথা সামনে শুনে গিয়ে শ্রাবণ দাঁড়ায়। যেন বসে সরি, না আমি যায়। জানতাম না এই শ্রাবণী মেয়ে বুঝতে আপনার বাকি পরিচিত। নেই যে আরো তাই জানতে কতগুলো না, বেইমানের কিন্তু মাথা ভুল করে খুলে যে উড়ে আমার যাবে। কলেজায় হাত শ্রাবণী বুঝতে দিয়েছিস, বাকি নেই যে এর আরো শাস্তি তো কতগুলো তোকেই বেইমানের পেতেই মাথা হবে। খুলে উড়ে ছেলেটা যাবে। আর কিছু রবি বলতে রাশেদ অধরা ছেলেটাকে আর রবি কিছু বসে বলতে অপেক্ষা না করছে দিয়ে যাতে রিভলভার শ্রাবণ বের আর করে শেষ শুট হয়। করে দেয়। রবির আর মাথায় ছেলেটা হঠাৎ উল্টো হয়ে একটা পড়ে যায়। আইডিয়া আসলো। আমি এইদিকে বাসায় শ্রাবণ যাচ্ছি, সবাইকে ছোঁয়া খোলা জেগে মাঠে যদি লাইনে পারে দাঁড় করিয়ে তোরা এদের আবার ব্যবস্থা রবির কর। কাছে ফিরে এলো। বস তখনই রবির মেরে দেবো নাকি? আইডিয়াটা কাজে লাগলো। মেরে দে। চীন মেয়েদের মিজানকে পাচার রবি করার আর এটাই রাশেদের ভালো আগে শাস্তি। থেকে চিনে, তাই আসিফ তো রাশেদের বুঝবে থেকে এবার। অনেক আগে রাহুল থেকে বেরিয়ে আসে। নিয়াজের বস, মুখের এবারের একটা মতো মাফ মুখোশ করে বানানো দেন। আছে। ওকে সবকিছু মাফ করবো? চিপ বলে নিয়াজের মতো করে আশিফ হিংস্র শ্রাবণকে সাজিয়ে ভাগের দিল। মতো শ্রাবণ তাকালো অবাকই স্বপ্নে হচ্ছে, তার লোকটির সাথে দিকে কিছু যে জানি না। ব্যক্তিটি শ্রাবণ আশিফের যখন পা সম্পূর্ণ ধরে চিপ আছে, নিয়াজের রূপ নিজের ধারণ জান করলো, ভিক্ষা তখন চাইছে, রবি কিন্তু শ্রাবণকে আশিফের বলল, সেদিকে খেয়ালই শ্রাবণ নেই। ভাই, ওর মাথা আপনি রেগে এখন ফেটে যাচ্ছে, এই সব রুমের শেষ পেছন করে দরজা দিতে দিয়ে ইচ্ছা বের করছে। হবেন। ওর আর হাত ফিরে উঁচু আসবেন করে সামনে দিয়ে। সামনে ছেলেটার আমরা বুকের খোলা কাছে মাঠে ধরে থাকবো। যেই গুলি করে সবার দিবে সাথে আমরা পাশে কথা থাকা বললো, একজন বলে আপনি উঠল, হঠাৎ করে একটা শব্দ বস, বলবেন। আর ওকে সেটা মারবেন হলো প্লিজ। ইসারি। এভাবে যদি রাগের এটা মাথায় ওকে বললে মেরে হবে, ফেলেন বাকিটা আমরা আমাদেরই বুঝে প্রবলেম নেব। হবে। এটার মানে আমরা কি ভাই? সংখ্যায় কমে যাব। আর ইসারি ওই রাহুল মানে বসে আমাদের যাও। সাথে পেরে উঠতে এটা সমস্যা হবে না। বাস্কিউ ভাষার ও তো জানতো শব্দ। না আর আপনার এটা পরিচিত শুধু ওই মেয়ে। তারা জানে, জানলে কি যারা আর শুধু চিপ আমরা তাকে নিয়াজের তুলে হয়ে আনতাম? কাজ করে। আপনি তো বাকিরা বলেননি এই শব্দ কিছু, জানে না। তাই তার ওই মানে মেয়েকে আমি নিয়াজের মতো সেজে সবার গুলি সামনে করতে যাব গিয়েও আর হাত এ সরিয়ে শব্দ ফেলল। আশিফ তো বলবো? বলেছে রাগের যারা মাথায় নিয়াজের নিজেদের হয়ে কাজ লোককে করে মারা যাবে তারা না। বসে যাবে, একে তো তখন ওই আমরা বুঝতে বাসটার পারবো দলে কারা নিয়াজের জন্য কতগুলো কাজ কে করে। নিয়ে গেছে। একদম ঠিক বলেছে। এভাবে চলতে কিন্তু থাকলে একটু আমি শেষ বলেছি, হয়ে যাব। ভুল নো, ওটা কি? আসিফ শেষ সামনে হতে এসে পারে বলা না। যাবে না, একটু আর আমার দূরে থেকে নিজেকে ধরে বলতে রাখতে হবে, হলে যাতে রাহুলকে তারা শেষ করতে বুঝতে না হবে। পারে সামনে কোথা না থেকে পারলেও এসব বলা আড়ালে হচ্ছে। কৌশলে যেভাবে হোক। ওকে বুঝতে পারছি। ছোঁয়া কিন্তু চলে এলো। তাহলে আমি যেভাবে আর বলছি বাচ্চারা
সেভাবে ছোঁয়াকে আপনি ধরে এনেছে। যান আর ভাবতে আমরা সামনের তাদের লোকটা কাছে লাথি যাচ্ছি। দিয়ে বসলো। আমরা কথা সামনের বলার লোকটি মাঝখানে আর্তনাদ আপনি করে শব্দটা ছিটকে বলবেন। পড়লো। ওকে। আশিফ ফোন শ্রাবণ থেকে দরজা ছোঁয়ার পিছন হাসি মাখা দিয়ে মুখের চলে ছবি গেল। বের করে রবি তাকিয়ে রাশিদ রইল। অধরার তারপর সামনের সবার দরজা দিকে দিয়ে সব তাক লোকদের করে কাছে বলতে গেল। লাগলো। রবি সবার উদ্দেশ্যে এই বলল, মেয়ে তোদের ভাবি, আমি কে ওর গায়ে যেন তা কখনো সবাই কারো জানে। হাত না পড়ে। সবাই একে এটাও জানে যে একেবারের আমি মতো কোনো ক্ষমা করলাম। বেঈমানকে ক্ষমা করি নেক্সট না। এমন হলে কেউ জানে মেরে দেশের বিরুদ্ধে কাজ করলে কথাগুলো বলে তার ছবির ক্ষমা দিকে এই তাকিয়ে বাংলার ঠোঁটে মাটিতে চুমু হয় না। খেলো। রবি এমন কথা আকৃতি বলছিল, করলো হঠাৎ যেন করে বলে সত্যি উঠলো, মুখে খেয়েছে। অনেক আর জোরে বলতে বলল। লাগলো। সাথে সাথে খুব তিনজন মানুষের তাড়াতাড়ি বসে গেল। তোমাকে নিয়ে রবি আসবো একটা আমার কাছে। মুচকি হাসলো। শ্রাবণ তারপর আর নিজের কিছু মুখোশ ভাবার খুলে আগেই ফোন রবির বেজে কাছে উঠলো। এসে দাঁড়ালো। চরম বিরক্তি বসে নিয়ে যাওয়া ফোনের দিকে তাকালো। তিনজনকে ধরার সামনে আনলো। ইচ্ছে নেই, রবি তবু সবার ফোন হাতে উদ্দেশ্যে দিল। বলল, আর হাতে আমি নিতেই এই ভয়ে গলা তিনজনকে আটকে নিয়ে গেল। যাচ্ছি জরুরি আমার হোকে সাথে। নাম্বার থেকে কাপা বাকি হাতে তোমরা ফোন ঠিক মতো কানে কাজ নিল। করবে। আর বিকৃত ভাষায় ভুলেও কেউ গালি বেইমানি কানে করতে এলো। যাবে না। সাথে রবি হুমকি
জোরে জোরে আসার মারে ফোন মেঝেতে ফেলে দিল। আশেপাশের সবাই ভয়ে আটসাঁটো হয়ে আশিপের দিকে তাকালো। মনে মনে বলল, ওকে আমি ছাড়বো না কুত্তার বাচ্চা, তোর জন্য এতগুলো কথা আমার হজম করতে হলো। রবির পিছন পিছন রাশেদ জহিরুল হকের জন্য মেয়ে এনেছিল, সবার সব সামনে বরবাদ করে দিয়েছে ও। এখন জহিরুল আমাকে তা নিয়ে এরা কি হুমকি সেই কাটলো। বেঈমান? টাকা নিয়ে এরা 3 লাখ 3 জন টাকা নয়, নিয়েছিল, 2 জন এখানে এ নিয়ে বেঈমান। এখন এরা তো সেটা 3 হয় জন। টাকা নয়, একজন মেয়ে আমাদের হইছে লোক, বলতে বিপদে পড়লাম। পারিস একদম টাকা আমার এখন লোক। কোথায় পাবো? সব তো কোনটা খরচ তোর করা লোক? শেষ, এই অজয় হলো যা আমার দেওয়া লোক। সম্ভব নয়। বাকি 2 সারা জন রাত চিপ চিন্তায় মিয়াজের লোক। একদণ্ড কিছু চোখ বুঝলাম বুঝাতে না। পারলো না আচ্ছা জেসি। বলছি, প্রচুর চিন্তা অজয় হচ্ছে হলো সোয়াকে নিয়ে। একজন আর এজেন্ট, কালকে সেই বাংলাদেশ ভয়ঙ্কর মুহূর্তের এজেন্ট। কথা মনে আমার আসতে হয়ে ভয়ে কাজ জড়সড় করে। হয়ে যাচ্ছে। সে কাউকে কি জবাব দেয় ভয়ঙ্কর না, মুহূর্তের শুধু সময়ের আমাকে মতো বলে রাহুল তার স্যার সব তাদেরকে কথা। রক্ষা করে। কিন্তু এমনকি এ নিয়ে শত প্রধানমন্ত্রীও যদি ভেবেছে তার এতদিন জবাবদিহি চায় কি করেছে তাও এলো সে না, মুখ খুলবে না, কিন্তু এ নিয়ে কেবল তার শত সব ভেবেছে রিপোর্ট আমাকে এতদিন দিবে। কি করে চিনো আমি না, জানতে সে পারি সাথে এখানে চিপ সোয়ারও মিয়াজের লোকেরা জন্য তো ঢুকে সোয়া পড়েছে, বলল তাই আমি স্যারকে আমার অয়সকে চেনা তোর লাগে, টিমে কিন্তু ঢুকিয়ে ভুল দিলাম। করে ও আর সেই চাল কথা করে কানে চিপ নেয়নি। মিয়াজের লোকের কাল সাথে হাত সচোখে করে না দেখলে হয়তো তার লোক বানিয়ে কখনো এমন দিলাম। একটা মানুষকে আমি তারপর চিপ মাফিয়া মিয়াজের ভাবতাম না, সব খবর কল্পনাও আমাকে করতাম দেয় না। অজয়। চোখের তার সামনে মানে শত এরা মানুষের দুজন শরীর আসল কেটে বেঈমান? রক্ত হুম, ছড়ালো। কি এখন এদের ভয়ঙ্কর 2 লাগছে জনের যেন, মাথার চোখ দিয়ে খুলি আগুন উড়ে যাবে। ঝরছিল। কথা তখন বলতে কিন্তু দেরি, সোয়াকে শুট করতে দেরি না। বাহুডারে আবার বন্দি দুটো করে লাশ পড়ে তার গেল। হিংসতা রবি কেটে ভয় চলে অজয়কে আসে। আবারও অজস্র রাশেদের লোকদের ভালোবাসা সাথে দিতে মিশে থাকে যেতে সোয়ার বলল। মুখে। এতে অজয় প্রমাণ হয় রবিকে স্যার সেলুট সোয়াকে দিয়ে চলে গেল। কতটা রবি ভালোবাসে। শুধু সোয়াকে মাফিয়া তা পাগলের নয়, মতো ডাকতে থাকে। সেদিনও সেদিন হসপিটালে আরিয়ান এমনই নিয়াজের করেছিল, সাথে কিন্তু হাত ধরে মাফিয়াটা রবি কলেজের প্রফেসর সাম্রাজ্য হলো কি করে? উড়িয়ে দিতে মাথা চেয়েছিল। ঘুরতে সব থাকলো। রবি আগে থেকে স্যারকে জানতো। জিজ্ঞাসা কিন্তু করতে বাংলাদেশের ছুটে সিকিউরিটি বেরিয়েছিল। এজেন্ট হেড স্যার আমাকে রবিকে ভূত দেশের জন্য দেখার মতো কিছু করতে চমকে ওঠে। বলছিল। তুমি তারপর এখানে? রবিকে সিগারেট হ্যাকারে ছোঁয়ার সাথে চাকরি দেয়, আমাকেও যদিও ধরে এনেছে, সেটা কিন্তু কেবল স্যার লোক আপনি দেখানো এখানে ছিল। এইভাবে, তাই রবি যে আপনি তাহলে আগুনে সেই দিনের নিজেকে শপিং পুড়িয়ে মলের? ফেলার অভিনয় করে তুমি ঠিক আসলে ধরেছ, সেদিন রবির কিন্তু পিছনে এই থাকা কথা যেন দরজা দিয়ে বের সোয়া হয়ে বা গেছিল। অন্য যাতে কারো কানে এইসবের না পিছনে যায়। মূল কার যাও, হাত থাকে তা তোমাকে জানতে পারে। ওরা পৌঁছে রাশেদ দিবে। পিছন থেকে রবির আমাকে কাঁধে কিছু হাত বলতে রাখে। না দিয়ে রবি স্যার চলে রাশেদকে গেল বলল, গাড়িতে। এক্ষুনি আমি চিফ কি মিয়াজের বলবো উপর মাথায় আসছে না। অ্যাটাক করো। হঠাৎ স্যার আর আবার আমার আসল কাছে এসে লোকেশন অজয়ের দাঁড়ালো থেকে আর জেনে বলতে দাও। লাগলো, আর যদি বলেছো তো তারপর আমাকে রবি তো সোজা চেনো, বাসায় আমি চলে ঠিক এলো। কি কি করতে পারি রাত গড়িয়ে হয়তো আন্দাজ 11টা করতে হলো। পারছো, তাই কলিং বেল মুখটা চাবিতে অফ হেপি রাখো। এসে দরজা বাই খুলে দিল। শালিকা, হেপি দরজা ফর খুলে টেক বেহুশ কেয়ার হয়ে যাওয়ার অফ ইউ। মতো অবস্থা। বাঁকা কারণ হাসে রবি নিজের এখনো গন্তব্যে আর্টের গেল, পোশাকে আর পরে জেসি আছে। হতভম্ব হয়ে গেল। ফোনে মুখে রিংটোন মাস্ক বেজে চেনা উঠল। যাচ্ছে না ফোন রবিকে। হাতে কানে রবি ধরে খুব ভয় রইল। পাচ্ছে, ওপাশ কারণ থেকে আরেকদিন নাম একজন নানা শুনেছিল কথা আর বলে যাচ্ছে, ম্যাগাজিনে কিন্তু জেসি দেখেছিল। কথা কখনো বলতে হঠাৎ ভালো এইভাবে লাগছে সামনে না। আসতে এখন পারে তা সোয়াকে নিয়ে কল্পনায় অনেক ছিল না। টেনশন হচ্ছে। হেপির অবস্থা না খারাপ দেখে রবি কাউকে তাড়াতাড়ি বলতে নিজের পারছে মাস্ক আর খুলল। না কিছু রবিকে করতে দেখে পারছে। এবার জেসির বেশ বিহেভ অবাক শীতল। হলো। কি হেপি হলো হয়ে সোনা, কিছু কেঁদে বলছো না দিচ্ছিল কেন? প্রায়। কি চোখের হয়েছে জান? কোণে কথা পানি বলো। জমে গেছে। ওই ভাইকে দেখে কথা সে বলো ভয় না, পেতে গেল। আমার কিন্তু কিন্তু রবি যে টেনশন আসবে হচ্ছে। সেটা তার তুমি বিশ্বাসই ঠিক হচ্ছে আছো না। তো? হেপি রবিকে আমি কি বলল, আসবো? এত রাত হয়েছে, কথা বলতে ভালো লাগছে না। পরে কথা বলি। কার পোশাক পরে আসছো? আর এই অপেক্ষা না পোশাক করে পরা কল কেটে দিল। নিষেধ, কান্না জানো না পাচ্ছে সেটা? খুব। আরে বাহ, কিন্তু এখন আমার কল বোন থাকলে তো সেটা অনেক শীতল বড় বুঝে হয়ে ফেলতো। গেছে, একসাথে আর অনেক তা প্রশ্ন নিয়ে করে। তুলকালাম কত। হ্যাঁ, ছেলেটা বড় যে খুব হয়েছি। ভালোবাসে ওকে। এইসবের 1 মানে মাস কি বলো? হলো রাত রেজিস্ট্রারি করে হলো, রেখেছে। কিছু কাজ শুধু ছিল ওর তাই। বড় বোন আসার আর এই অপেক্ষায় পোশাক সবার বাড়ি জন্য জমিয়েছে নিষিদ্ধ, বিদেশের মাটিতে। কিন্তু আমার বিয়ের পর জন্য নয়, সেখানে কারণ সেটেল তোর হয়ে ভাই গেছে। আসলে পারিবারিকভাবে এটাই। বিয়ে ঠিক হয়েছে। মানে তুমি? প্রথমে জেসি তেমন আমি একটা আর পছন্দ কে? করতো না, কিন্তু এখন রবির কথা শুনে সেই সাথে সাথে তাকে হেপি ভালোবাসে, রবিকে জড়িয়ে প্রচন্ড ধরল। রকমের সবার মতো ভালোবাসে, কিন্তু হেপিও মুখে ইচ্ছে বলে ছিল না। আরকেকে পরে দেখার, মেসেজ কিন্তু এলো, শীতলের সবার মেসেজ। মতে সে তো একটা মারা ছোট্ট গিয়েছে। নিঃশ্বাস তাই ফেলে হেপিও কল ছেড়ে করলো। দিয়েছে আরকেকে যতক্ষণ দেখার ভালো করে ইচ্ছা। কথা না বলবে আর তার এইভাবেই ভাই কল করে আসলে যাবে। আরকি সেটা কল্পনা সোয়ার জগতের বাসার বাইরে সামনে ছিল। গাড়িতে হেপি বসে আছে দুদিক থেকে রাহুল, আর খুশি সোয়া আরকেকে বাড়িতে দেখার আর আসার সেটা সে সাথে তার সাথে ভাই। দরজা খুলে বেরিয়ে রবি আসতে হেপির গেলে মাথায় হাত আচমকা বুলিয়ে দিয়ে সোয়ার বলল, হাত টেনে ধরে কখনো রাহুল। ক্ষমতা পিছনে ফেরার
ফেরার খাবি না। আগে রাহুল আর ছোঁয়ার আমার কোমর পরিচয় জড়িয়ে কাউকে টেনে দিবি না। ধরে নিল। ভাইয়া, আচমকা তুমি এমন বসো, হয় আমি খাবার হাঁ দিচ্ছি। হয়ে তাকিয়ে আছে ওকে, ছোঁয়া। তুই খেয়েছিস? এভাবে টেনে তুমি আনলেন না খেলে কেন? কি আমি আমি খাই? বাড়ি এসে আহা, যা গেছি, তাহলে নামতে খাবার দিন। রেডি কর। রাহুল কথা তারপরে না বলে ছোঁয়ার সামনে তারপর হিপি কপালে খাবার পড়ে রেডি থাকা করলো। চুলগুলো রবি খেয়ে কানের নিল। পিছনে গুজে এইদিকে দিল। অজয়ের কি থেকে হলো? চিপ নিয়াজের ছাড়ুন, লোকেশন কেউ নিয়ে দেখে রাফিক ফেলবে। অনেকগুলো ছাড়ুন। লোক নিয়ে নিয়াজের উদ্দেশ্যে রওনা দিল। মানে কি? একটা চুমু হেপি দাও। মাকে বলল কোনো রবি সংকোচ খাবার না খেয়ে করে ঘুমাচ্ছে, বলে ফেলল। কিন্তু সেটা রাহুলের তো কথায় রবি অবাকে বোনের চরম সামনে পৌঁছে গেল। ঘুমাতে গেলেও ওরে কি সামনে যে কি মিশন আছে নির্লজ্জ সেটা বাবা, তো আর না এভাবে করে কেউ পারে না। কোনোদিন এদিকে হেপি রুমে চুমু চলে গেল। চেয়েছে? অপরদিকে লজ্জায় লাল রবি হয়ে সবার গেছে ছোঁয়া, অপরসের সঙ্গে বাসা সঙ্গে থেকে বের মাথা হয়ে নিচু গেল। করে ফেলল। এদিকে হলো? রাশেদ আগা আগে ছাড়ুন, অজয়কে আমার চিপ দেরি নিয়াজের হচ্ছে। আস্তানায় পাঠিয়ে চুমু দিল। দাও, পেছন তাহলে পেছন ছেড়ে রাশেদ দেব। তো আছেই, সাথে দাও। আরো লোকের না, সংখ্যা। নিয়াজ দাও যে না, লোক পাচ্ছে জোর করে তাকে নিতে মন সেখানে মেরে চাইছে দিচ্ছে। না। এভাবে তুমি একের নিজে পর এক থেকে লোক দাও না, মেরে বলেই সবাই নিয়াজের ঠোঁট মূল এগিয়ে আস্থানে দিল। চলে গেল। সবাই ছোঁয়া চারপাশ কিছুতেই ঘিরে দেবে ধরলো। না, কিন্তু যখনই রাহুল রাশেদ নাছোড় ভিতরে বান্দা, ঢুকতে যাবে নিয়ে তখনই ছাড়বে কিন্তু পিছন ছোঁয়া থেকে দিল রবি না। রাশেদের মুখটা কাঁধে হাত শুকনো দিল। করে অন্যদিকে অবশ্যই তাকিয়ে মাস্ক বলল, পরা অবস্থায়।
ওকে যাও, হঠাৎ রবিকে দিতে দেখে হবে একটা না। মুচকি হাসি দিল। কথাটা রবি শুনে আর সোয়ার রাশেদ বুকটা একসাথে টিপ নিয়াজের টিপ রুমে করতে ঢুকে লাগলো। পড়লো। কেন নিয়াজ যেন এখনো খারাপ লাগছে। ঘুমাচ্ছে। রবি কি একটা কেন চেয়ার নিয়ে জোর বসলো। করে নিলেই রাশেদ তো তার হয় না, আগে কিছু কাজ এনাকে করে আমার নিল। ইচ্ছে করে দিতে, নিয়াজ কিন্তু গভীর আমার যে ঘুমে লজ্জা করে আচ্ছন্ন। সেটা হঠাৎ কি তার উপস্থিতি বোঝে বুঝতে না। পেরে কিন্তু তার রাহুল ঘুম স্যারের ভেঙে মুখ গেল। দেখে হঠাৎ রুমে খারাপ আরভিকে লাগলো, দেখে নিয়াজ বেশ দ্বিধা ভয় দ্বন্দ্ব পেয়ে গেল। করে কারণ এটা অবশেষে নিয়াজের দিয়েই গোপন দিল আস্তানা, আর কেউ ছুটে এখানে আসতে বেরিয়ে পারে না। পড়লো। আর নিয়াজ তাড়াতাড়ি একবারও উঠে পেছন পাশে ফিরে রাখা তাকায়নি, গুলি হাতে নিল। অনেক লজ্জা রবি করছে, নিয়াজের গুলি মনে নেওয়া হচ্ছে দেখে একটা মাটি মুচকি ফাঁক হাসি দিল। করে নিয়াজ ঢুকে গুলি পড়ি। ধরে হাসতে হাসতে রাহুল বলল, গালে হাত দিয়ে বসে আজ আছে। তাহলে অসম্ভব আর ভালো কে লাগছে। আমার কাছে সোয়ার ধরা নিচ দিল? থেকে রবি আমাকে চুমু তখনও খেয়েছে, হাসছে। কি করবে ভেবে আশেপাশে পাচ্ছে না। রাশেদ দাঁড়িয়ে খুশিতে আছে। আত্মহারা হয়ে চিপ গেছে। অদ্ভুত নিয়াজ ভালো গুলি লাগা ধরে কাজ করছে রবিকে বলল, তার মনে। তোর মুখস্থ সোয়া, দেখি ও একটু আমাকে তোকে। ভালোবাসে, রবি নয়তো বাধ্য আর মানুষের ভাবতে মতো পারছি না। নিজের কিন্তু চেহারা দেখালো। খুশি বেশিক্ষণ রইল নিয়াজ না। হাসতে ফোনে হাসতে কথা বলল, বলে রাগে এই কপালের পিচ্ছি রোগ তাহলে ফুলে উঠল। আর কে? আশির পুরো ঝামেলা দুনিয়া করতেছে কাঁপাচ্ছে। রাস্তায়, ওর লোকদের পিতে মারছে। শব্দটা সেই রবি খবর কখনো দিতে ফোন নিজের জন্য এসেছিল। শুনবে তা পড়াশোনার ভাবেনি। একটা ঝামেলা রবি হয়ে গেল, এবার কেউ বেশ কারো হাসি থেকে পেল। কম রবি না, হাসি দু দেখে দলের নিয়াজ লোকই বলল, সমান। আজ টান তোকে লেগেছে, এখানে কেউ শেষ করে থামার দেব। নামেই নিচ্ছে না। চারপাশে পুলিশ এসে আমার থামিয়েছে। লোক। রাহুলের হাতে একটা ডাক ব্যথা দিলে পেয়েছে, সবাই কেটে চলে গেছে। আসবে। সবাই তোকে অস্থির হয়ে টুকরা টুকরা ব্যান্ডেজ করে করতে দেবে। চাইল, কিন্তু রাহুল রবি করলো এবার না। চিপ নিয়াজকে বলল, রাত বাজে ডাক 1টা। তাহলে। চিপ রাহুল নিয়াজ সোয়াদের এবার বাড়ির একটু সামনে ভয় পেল। দাঁড়িয়ে আছে। সবাইকে হালকা ডাকলো, জ্বর, কিন্তু সাথে কেউ হাতে আসলো না। ব্যথা। এই নিয়ে অবস্থা রুমে খারাপ ঢুকে বুঝতে পেরে মায়াবতীকে নিয়াজ দেখতে পাচ্ছে রবিকে না, শুট কিন্তু করে না দিল। দেখে যে কিন্তু থাকতেই এ পারবে কি, না। গুলি তো বের তখন হয় না। ছোঁয়া রবি হাসতে ওকে হাসতে টাচ বলল, করে বুকে গুলি আগুন রাশেদের জ্বালিয়ে হাতে। দিয়েছে। এখন এক রাশেদ তার মুহূর্তও হাতে থাকতে থাকা পারছে না। বুলেট এমনকি দেখালো। জোর তার করে মানে টাচ রাশেদ করে আগে যে বুলেটগুলো অনুভূতি বের করে না নিয়েছিল। হয় রবি ছোঁয়ায় গিয়ে দেওয়ার নিয়াজের একটু ল্যাপটপ ভালোবাসা নিয়ে কি পাগল যেন করে করলো। তুলছে। নানা নিয়াজের কথা ফোন ভেবে অ্যালার্ট ফোন দিল আসলো, ছোঁয়াকে। তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। রবি হাসতে হাসতে বলল, শুধু পরব তোর শান্তিতে অ্যাকাউন্ট নয়, ঘুমিয়ে আছে তোর পুরো সোয়া। ভারতের কিন্তু সব ব্যাংক বেশিক্ষণ এই অ্যাকাউন্ট শান্তি শেষ থাকলো করা না। আমার ফোন বাম বেজে হাতের উঠল। কাজ। যা অন্য এখন দেশের সোয়া ক্ষতি পৃথিবীর করাই তোর সবচেয়ে কাজ, বাজে মুহূর্ত। তাই আজ তোর সোয়া জীবন চোখ মুখ শেষ। বিচ্ছিরি রবি করলো, নিয়াজের সাথে কিন্তু কথা চোখ বলে খুললো সময় না। নষ্ট সাথে করতে ফোন চাইনি, ধরলো তাই না। শুট করে দিল। ইগনোর করে যাচ্ছে। নিয়াজের ব্যাংক ঘুমের অ্যাকাউন্ট মধ্যে সব ফোন টাকা ডাকে, গরিব মানুষদের কিন্তু ফোনে এই দিয়ে ফোন দিল। থামছেই রবি না। একটা মুচকি শব্দটা হাসি দিল। বৃদ্ধি পাচ্ছে। শেষ হলো তাই বালিশ কিছু উঠিয়ে দেশদ্রোহী আর কানে চেপে অপদার্থ ধরলো। কিছু না, মানুষ। তবু ফোন থামছে সবাই না। চায় আর আজকে কে ফোন করেছে, এর যে পর্যন্ত সবাই না চায় আর উঠবে কের মতো উনি মানুষ যেন থামবে না। বাংলাদেশে রেগে চোখ একটা বন্ধ হলেও করেই তৈরি ফোন হয়। হাতে কাজ শেষ করে খুঁজতে রবি লাগলো। সবার অবস্থা অবশেষে আবারও পেয়েও বাসায় চলে গেল। আসলো। ওইভাবে সকালে চোখ ঘুম বন্ধ থেকে উঠে রেখে ফোন ভার্সিটিতে কানে গেল। ধরলো। আজকে কি একটা আজ এক্সাম ইচ্ছে আছে মতো সেটা স্যার বকে বলেছিল। দিমু, সবাইকে আমার একটা ঘুম প্রশ্ন নষ্ট করলো, করার, সেটার তাই না? উত্তর যে মিলাতে কে পারবে রে সেই তুই হবে আমার এই সুন্দর ঘুম আজীবন নষ্ট সবার কাছে করছিস? স্মৃতির আর মানুষ। একবার যদি সবাইকে ফোন ট্রাই করিস না, করতে দেওয়া পচা হলো, পানিতে কিন্তু কেউ চুবাবো পারলো না। তোরে। শেষে কেবল অরণি বলে আর রবি এক বসে মুহূর্ত আছে। দেরি না আজ করে ফোন অরণি কেটে রবির দিল। পাশে ঠিক বসলো। হয়েছে, অরণি গেল আমাকে কিন্তু ডিস্টার্ব সেও করা পারেনি। না, সবাই শেষে বুঝ রবি ছিল। ঠেলা। স্যার আবার সবাইকে বলল, ঘুমানোর জন্য তোমাদের চোখ মধ্যে বন্ধ কেউ করলো পারেনি, ছোঁয়া। কিন্তু তোমাদের বেশিক্ষণ কারোর রাখতে নাম পারলো না। কেউ আবার মনে ফোনটা থাকবে না। বেজে পেছন উঠলো। থেকে রবি রাগে দাঁড়িয়ে গেল। দুঃখে আরো স্যার, বোকা আমি ভেবে ফোন এখনো রিসিভ করিনি। করে কিছু রবির কথা বলতে শুনে যাবে, সবাই কিন্তু হেসে তা দিল। হয়ে এই উঠলো না। হাবাগোবা ছেলেটা অপর এই পাশ সমস্যার থেকে সমাধান স্যারের করবে। কণ্ঠ শুনে রবির কথা সোয়া শুনে লাফ দিয়ে স্যারও শোয়া বিরক্তি থেকে নিয়ে উঠে বলল, বসলো। তারপর চোখ তোমার দ্বারা খুলে এসব হবে ফোন না। দেখলো। রবি আবার বুঝতে কানে পারলো নিল। স্যার এটা তো সবার সামনে স্যারই। তাকে তাহলে আবারও অপমান করলো। এখনো কি রবি স্যার চিন্তা ছিল? করলো, সেই এই জন্য এত সমস্যার কিছু সমাধান যদি বলছে, রবি কিন্তু করে স্যার দেয় তাহলে এত রাতে তাহলে কেন স্যার তার কল করলো? উপযুক্ত স্যার, জবাব পেয়ে যাবে। আপনি এত রাতে? স্যার চলে যেতে এসব চাইলে কি রবি ছোঁয়া? থামতে তুমি বলে। এসব স্যারের ভাষা টেবিল থেকে ব্যবহার কলম নিয়ে করছো? 2 মিনিটের মধ্যে রবি এই সরি, সমস্যার আসলে সমাধান করে দেয়। ঘুমের মধ্যে স্যার ছিলাম তো, অবাক হলো, এত কিন্তু তাড়াতাড়ি আপনি শেষ এত করলো। রাতে তা ফোন নির্ভুলভাবে কেন করতে দিয়েছেন? পারলো। নিচে আসো সবাই রবির ফার্স্ট, আমি সমাধান অপেক্ষা বের করাতে করছি। অবাক হয়ে যায়।
স্যার এবার এত রাতে বুদ্ধি করে আমি আরো একটা নিচে কেন সমস্যা যাব দিল রবিকে, আর কিন্তু আপনি সেটাও অপেক্ষা রবি 3 করছেন মিনিটের মানে কি মাথায় সমাধান আপনি করে কি ফেলল। নিচে এবার স্যারের বুঝতে বাকি নেই তাড়াতাড়ি রবি আসো, বাইরে থেকে বাই। যেমন দেখা যায় আসলে স্যার সে তেমন আমার নয়। কথাটা রবি তো আসলে শুনেন অনেক আমি একটা বড় খেলাড়ি। ফোন হাতে নিয়ে দেখছে স্যার কল কিছু কেটে বলতে যাবে দিয়েছে, তার কি আগেই রবি মুশকিলে বলল, পড়ল। পোশাক মানুষের ভেতরে কি এখন আছে নিচে যাব তা বলে স্যার দেয় না। অপেক্ষা করছে তাকে কি কিছু বলতে হচ্ছে না কি দিয়ে রবি এসব সোজা বের আর হয়ে গেল। এত রাতে রবির পেছনে কেন অরণি আবার বের ফোন হয়ে গেল। বেজে উঠলো রবি সোজা স্যার একটা কল গাছের করেছে নিচে গিয়ে বসলো। একটু কি পর হলো রবি জান, অরণিকে তুমি বলল, আসছো না আমি কেন? আজ এখান এত থেকে রাতে চলে যাব। আমি আসতে পারবো না স্যার আমার প্রবলেম হবে আমার শহরে আর চলে আপনি যাব। কি করছেন এখন আমি এখানে কিছু থাকলে কি বুঝতে সমস্যা পারছি না শুনি? সোয়া, আমার মাথা খারাপ পড়তে আসিনি। তুমি যদি না আসো তাহলে আমি উপরে চলে যাব। আমি এত কিছু জানি না তুমি যাবে না এখানে আমার কেউ নেই, আমার কিছু হবে না। আমি কি আমার বলছেন কি বাসায় স্যার চলে যাব। আপনি উপরে আসবেন কে বলেছে না কেউ নেই? প্লিজ স্যার আমি আছি এমন তো। করেন না মানে? আব্বু দেখলে আমি তোমাকে কেলেঙ্কারি হয়ে ভালোবাসি। যাবে ওকে, সেদিন আসবো তুমি না। তুমি যেভাবে নিচে আমার আসো। দিকে তাকিয়েছো আমি আচ্ছা। সেদিন তোমার প্রেমে ছোঁয়া পড়ে চিন্তায় পড়ে গেছি গেল। এখন কি তুমি করবে? বলো কি করে বের এখানে হবে? আমার কি যদি কেউ দোষ টের পায় তো কি হবে? আমার আল্লাহই নগরে জানে। প্রেম বলতে কিন্তু কিছু নেই। স্যার কি সত্যি যদি এসেছে সত্যি তুমি আমাকে নাকি মিথ্যা চাও বলছে? তাহলে বিয়ে ভেবেই করতে বারান্দায় পারো। চলে গেলে ছোঁয়া আমি দেখার রাজি। জন্য। আমি সত্যি বেকার, এসেছে নাকি? কি খাবে? মিশে যেতেই দেখে সমস্যা নেই স্যার দুইজন জব দাঁড়িয়ে আছে তোমার আমি বাবা তাকানোর মিজান সাথে সাথে সাহেব রেগে আমাকে তাকাই তোমার পরিবার ইশারায় মেনে নিচে নেবে যেতে না। বলে
তাড়াতাড়ি আমি বাবাকে বোঝালে বুঝে তাকিয়ে আছি, কিন্তু তুমি আমি বাবার জন্য ভেবেছিলাম হয়তো মিথ্যে বলছে, কিন্তু এখন তো দেখছি আমি সত্যি শুনছিলাম এসেছে। হয়তো। কি আর করব, অবশেষে রবি চলে বাধ্য গেল হয়ে তার নিচে শহরে। যাওয়ার জন্য বের মা, হলাম। আপু, ছোট বোন, আব্বু আম্মুর হিপি রুমে সবাই উকি দিয়ে গেলাম, আবারও এক না ঘরে তারা আছে। ঘুমে পরের দিন আছে। রবির আমি ফোনে তাড়াতাড়ি বেরিয়ে এলাম, পরের দিন বাইরে রবির থেকে ফোনে অরণি দরজা কল বন্ধ দিলে করে রবি দিলাম। ফোন ধরে। অরণি আজ স্যারের বেশ দিকে খুশি, তাকিয়ে কারণ তার মুগ্ধ বাবা হয়ে রাজি আছি। হয়ে গেছে সাদা রবির সাথে শার্ট অরণির ইন বিয়ে করা, দিতে। চুলগুলো রবিও এলোমেলো বেশ হয়ে খুশি, আছে, প্রিয় কিন্তু মানুষটাকে তবু নিজের করে পাবে বলে অসম্ভব সুন্দর পূর্ণতা লাগছে। পাক এই কেমন ভালোবাসা। জানি নেশা শুভ ধরা হোক চোখে তাদের তাকিয়ে নতুন পথ আছে। চলা। আমি অবাক সমাপ্ত। হয়ে তাকালাম, গল্পটি এভাবে কেমন কেন হয়েছে তাকিয়ে অবশ্যই আছে? কমেন্ট করে জানাবেন। আমি আর স্যারের আপনাদের দৃষ্টি কিরকম ঠিক গল্প করে পছন্দ নিজের দিকে ওইটা তাকালাম, কমেন্ট করতে আর ভুলবেন না। হাত দুটো বুকে আজকের চেপে গল্পটি ধরলাম। কেমন হয়েছে আমি কমেন্ট করবেন। তাড়াহুড়ো করতে গিয়ে আপনাদের ওড়না মতামত না নিয়ে জানাবেন। এভাবে ধন্যবাদ চলে সবাইকে। এসেছি। ভালো থাকবেন, লজ্জা, সুস্থ থাকবেন। এখন নিজের দেখা চুল হচ্ছে নিজেরই আগামীকাল ছিঁড়তে নতুন ইচ্ছে কোনো হচ্ছে। গল্পতে। কিভাবে এলাম আল্লাহ আমি, হাফেজ। অসহ্য। আর স্যার কি লুচ্চা, এভাবে তাকিয়েছিল। রাগ লজ্জায় আমি স্যারের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি, সামনে আর এগোতেই পারছি না। হঠাৎ একজোড়া হাত আর কমর ধরে নিজের মধ্যে বন্দি করে ফেললো। তাকিয়ে দেখি স্যার মুখে দুষ্টু হাসি, মন চাইছে ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেই। ইডিয়েট! এভাবে আসতে না বললে কি আমি এভাবে আসতাম নাকি? স্যার আমার কোমরে চেপে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি। হঠাৎ স্যারের হাত আমার কানের পেছনে টাচ করে। আমি কেঁপে উঠি, আমার হার্টবিট বেড়ে গেছে। এভাবে আর এক মুহূর্ত থাকলে আমার শিওর হার্ট অ্যাটাক হয়ে যাবে। স্যার, ছাড়ুন আমাকে। হুম। এসব কি স্যার? ছাড়ুন প্লিজ। এটা আমার বাসা, কেউ দেখে ফেললে কি হবে ভাবতে পারছেন? আই ডোন্ট কেয়ার। ছাড়ুন প্লিজ। আপনি কেয়ার না করলেও আমি করি, বিকজ স্যার আমার কপালে চুমু খেলো। আমি আর কিছু না ভেবে স্যারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এখনও হার্টবিট জোরে জোরে হচ্ছে। আমার ধাক্কা খেয়ে স্যার হাত ধরে আহ করে ওঠো। আমি হঠাৎ স্যারকে ব্যথিত হতে দেখে ভয় পেয়ে গেলাম। আমার ধাক্কা খেয়ে স্যার হাত ধরে আহ করে উঠল। আমি হঠাৎ স্যারকে ব্যথিত হতে দেখে ভয় পেয়ে গেলাম। আমার জন্য কি ব্যথা পেল কি না দেখার জন্য ছুটে স্যারের কাছে গিয়ে হাত ধরে বললাম, কি হয়েছে স্যার, দেখি। কিছু না। স্যার হাত সরিয়ে নিয়ে যেতে চাইলেন। আমি জোর করে হাত ধরে টেনে দেখতে লাগলাম, আর যা দেখলাম তা দেখে আমি আঁতকে উঠলাম। কারণ স্যার এক হাতে জখম হয়েছে, কেটে সেখানে রক্ত শুকিয়ে আছে, কিন্তু স্যার সেখানে ব্যান্ডেজ করেনি। এ কি স্যার, আপনার হাতে কি হয়েছে আর ব্যান্ডেজ করেননি কেন? ও কিছু না, এমনি একটু। এইটা একটু কতখানি? আপনি দাঁড়ান, আমি আসছি। বলে ছোঁয়া ভিতরে চলে গেল। রাহুলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে চলে আসে। রাহুল ছোঁয়ার দিকে এক নজর তাকিয়ে আছে, অপলক ভাবে পলকেই ফেলছে না। ছোঁয়া এমনভাবে ব্যান্ডেজ করছে আর ফু দিচ্ছে যেন ব্যথা ছোঁয়া পেয়েছে। রাহুল মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। এটাই তো চেয়েছিল রাহুল, ছোঁয়া ওকে ওর মতো ভালোবাসুক, ওর কষ্টে কষ্ট পাক। তাই হচ্ছে ভেবেই রাহুল খুশি হয়ে উঠল। ছোঁয়া ব্যান্ডেজ শেষ করে রাহুলের হাতে ঠোঁট ছুঁয়ে দিল। রাহুল চোখ বন্ধ করে তা উপলব্ধি করতে লাগলো। ছোঁয়া রাহুলের হাতে পরম যত্নে ব্যান্ডেজ করে দিল। রাহুল ব্যান্ডেজ শেষ হতেই ছোঁয়াকে নিয়ে বেরিয়ে এলো। পিছনের সিট থেকে ছোঁয়াকে সামনে বসিয়ে নিজের পাশে সিটে বসে পড়ল ড্রাইভ করতে। কি হচ্ছে স্যার, আপনি এই হাত ব্যথা নিয়ে গাড়ি চালাচ্ছেন কেন? জান, তুমি ইদানিং বেশি স্যার বলছো। মানে কি? আপনি স্যার? আমি স্যার বলবো না তো কি বলবো শুনি? নো, আমি কারো স্যার না, এটা জাস্ট তোমার জন্য। এখন থেকে আর স্যার বলবে না, ওকে? তোমার কাছাকাছি থাকার জন্য এই স্যার হয়েছি। হোয়াট? আপনি কি আমাকে আগে থেকেই চিনতেন তাহলে? জান। কিন্তু কিভাবে? ওসব পরে বলবো, এখন কথা বাদ দাও, নয়তো দেরি হয়ে যাবে। কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখতে পাবে। আমি তবুও জিজ্ঞেস করেই যাচ্ছি, কিন্তু রাহুল স্যার কিছু বলছে না আমাকে, তাই রেগে অন্যদিকে তাকিয়ে আছি। এই মাঝরাতে এইভাবে আনলো, আবার হাতে ব্যথা নিয়ে। কোথায় নিয়ে যাচ্ছে বলছেও না।
রাগ লাগছে খুব। হঠাৎ বাইরে তাকিয়ে আঁতকে উঠি। এ কি, এটা কোথায় এলাম? এত অন্ধকার জঙ্গলে কি জন্য এলো রাহুল স্যার? আমি সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে তাকালাম রাহুলের দিকে। কিছু জিজ্ঞেস করতে যাব, সে আচমকা আমার কমর ধরে নিজের কাছে নিয়ে এলো। কি হচ্ছে? আমরা এমন জঙ্গলে এলাম কেন? রাহুল কিছু না বলে ছেড়ে দেয়, দরজা খুলে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। রাহুল আমার পাশে এসে দরজা খুলে হাত ধরে বাইরে নিয়ে এলো, তারপরে পেছনে গিয়ে আমার চোখে হাত রাখলো। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এটা কোথায়? এই জঙ্গলে কেন নিয়ে এলেন আপনার? এই হাতে ব্যথা নিয়ে শরীর গরম লাগছে, এখন আবার চোখ আটকালেন কেন? মায়াবতী, একটু চুপ থাকো আর আমার সাথে পা মিলিয়ে চলো। কেন? হাত চোখ থেকে সরান। কিছু না বলে রাহুল হাঁটতে লাগলো। আমি উপায় না পেয়ে হাঁটছি, কিন্তু কথা বন্ধ করিনি। কি চাইছে? কি পাগল হয়ে গেল নাকি? এত রাতে কোথায় নিয়ে এলো? আচ্ছা, কোনোভাবে পাগল হয়ে যায়নি তো? বা ভূত পেট ধরেনি তো? আমাকে মেরে ফেলবে না তো? এবার আর শান্ত না থেকে কিছু বলবো, হঠাৎ রাহুল একই চোখ থেকে হাত সরাতে লাগলো। আমি রেগে পেছনে ঘুরতে যাব, কিন্তু তা আর হলো না। সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। সমস্ত রাগ নিমিষেই শেষ হয়ে গেল। নিজের চোখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। সামনে অসংখ্য জোনাকির আলো দিয়ে আলোকিত হয়ে আছে। জোনাকিগুলো খেলা করে বেড়াচ্ছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছি। রাহুল ছোঁয়ার মুখে হাসি দেখে রাহুলের মুখে হাসি চলে আসে। ও তো এই হাসি দেখারই জন্য এখানে এসেছে। রাহুল পেছন থেকে ছোঁয়াকে জড়িয়ে ধরল। ভালোবাসার মানুষ পাশে থাকলে সবই ভালো লাগে। সবটা অন্যরকম এক স্বপ্নের মতো চলতে থাকে। ছোঁয়াও যে রাহুলকে প্রথম থেকেই ভালো লাগতো, আর যখন জানতে পেরেছে রাহুল ওকে ভালোবাসে, তখন থেকে ওর খুশির সীমা আর থাকে না। সবসময় আনন্দে কাটে। দেখতে দেখতে একটা মাস চলে গেল। এখন ছোঁয়ার পরীক্ষা চলে এসেছে, এইচএসসি পরীক্ষা। এখনও পুরো দমে পড়ায় নিজেকে ব্যস্ত রাখে। এই এক মাস ছোঁয়ার অনেক ভালো কেটেছে। প্রতিদিন রাহুল ওকে পিক করে আসতো, একসাথে কলেজে যাওয়া, সপ্তাহে 2 দিন কলেজ শেষে ঘুরতে যাওয়া, হাতে হাত রেখে নদীর পাড়ে হাঁটা। রাহুল ছোঁয়ার কোলে মাথা রেখে সবুজ ঘাসের উপর শুয়ে থাকে। কখনো ছোঁয়া, মান, অভিমান সব মিলিয়ে খুব ভালো কেটেছে। এখন পরীক্ষার জন্য কথা কম হবে, কিন্তু প্রতি ঘন্টায় একবার করে ফোন করে খাবার খাওয়া, রেস্ট নেওয়া বলবেই, না হলে তুলকালাম বাঁধিয়ে দিবে। প্রথম পরীক্ষার দিন আব্বু আমার সাথে গেল, বলল প্রতিদিন যাবে। কি ঝামেলা হলো? রাহুল বলেছে সে যেতে চায়। এখন আব্বুকে মানা করব কি করে? কিন্তু আমার ঝামেলা মুক্ত করে আব্বু অফিসের কাজ রেখে গেল, আর আমি নিশ্চিত হতে পারলাম। পরপর সবগুলো পরীক্ষা রাহুল আমার সাথেই গেছে। জীবনটা এত সুন্দর আর ভালো কখনো লাগেনি। রাহুল জীবনে আসার পর একে ভালো কাটছে, স্বপ্নের মতো সুন্দর জীবন কাটছে। সারা জীবন আমি এই লোকটার সাথে থাকতে চাই। প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, যাকে বলে। রাহুল ছাড়া আর কিছু মাথাতেই আসে না। পরীক্ষা শেষ করে শান্তির একটা ঘুম দিলাম। এখন আমি মুক্ত। সারা দিন রাহুলের সাথে কথা বলবো। এখন আমি মুক্ত। সারা দিন রাহুলের সাথে কথা বলবো, নো পড়াশোনা। 2 দিন পর হঠাৎ আম্মু আমার রুমে এসে শাড়ি দিয়ে গেল পরার জন্য। বারবার জিজ্ঞেস করছি কেন না বলে জোর করে পরিয়ে দিল। কি জ্বালা! শাড়ি কেন পরাচ্ছে বলছেই না। এখন সাজতে বসালো। দূর, ভালোই লাগে না। আমি সাজবো না বারবার বলছি, কিন্তু আম্মু সাজিয়েই চলছে। সুখ কি এমন এভাবে আমার সব সুখ কেড়ে নিবে? আমি ভাবিনি, 2 চোখ জল নিয়ে আব্বুর দিকে তাকিয়ে আছি। আব্বু বলছে, কি রে আসিফ, আংটিটা তাড়াতাড়ি পরিয়ে দে। সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিলাম। এই আংটি কিছুতেই আমি পরবো না। আমার রাহুলের কি হবে? ও যে পাগল হয়ে যাবে। না, কিছুতেই না। রাহুলকে ছাড়া অন্য কারোর হতে পারবো না আমি। অসহায় চোখে তাকিয়ে আছি, কিন্তু আব্বু কিচ্ছু বলছে না। আগামী পর্বে কী ঘটতে চলছে তা জানতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের কি মনে হয়
আজও কি আসিফের সাথে বিয়ে হবে ছোঁয়ার? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আগামী পর্বে কিন্তু ছোঁয়ার বাবাকে খুন করা হবে। খুনটা কে করবে সেটা দেখতেই পাবেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।